২০ অক্টোবর ২০৩০-এর ভোর প্রায় ৬:১৫ কল্যাণী সিটি পুলিশের কন্ট্রোল রুমে ফোনটা লম্বা ও জোরে বেজে উঠেছিল, যা ভোরের শান্ত পরিবেশকে ভেদ করে গিয়েছিল। ডিউটিতে থাকা অফিসার ফোনটি তুললেন। অপর প্রান্ত থেকে এক ব্যক্তির আতঙ্কিত, হাঁপানো কণ্ঠস্বর এলো। হ্যালো, এটা কি পুলিশ স্টেশন? তাড়াতাড়ি আসুন, হুগলি নদীর ধারে সাথের ছোট কালভার্টের কাছের অংশে আসুন। আমরা আমরা প্রাতভ্রমণে বেরিয়েছিলাম এবং দেখলাম যে পানির ধারে এক বৃদ্ধের মৃতদেহ ভেসে আছে। তাড়াতাড়ি এখানে আসুন। তথ্যটি পাওয়ার পর ঘটনার গুরুত্ব উপলব্ধি করে কল্যাণী সিটি পুলিশের ডিউটিতে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ক্রাইম ব্রাঞ্চ, ফরেনসিক টিম এবং স্থানীয় পুলিশ স্টেশনের একটি দলকে ঘটনাস্থলে পাঠালেন। বিশেষ গাড়ির সাইরেন বাজাতে বাজাতে সেই রাস্তাগুলি দিয়ে গেল, যা তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব নির্দিষ্ট স্থানে পৌঁছানো যায়। ঘটনাস্থলটি ছিল নদীর এক বেশ জনমানব শূন্য তীর। নদীর পার বরাবর একটি কাঁচা রাস্তা ছিল, যার দুপাশে ঘন ঝোপঝাড় গজিয়ে উঠেছিল। সেখানে প্রাতভ্রমণকারীরা, যাদের বেশিরভাগই প্রবীণ, ভিড় করেছিলেন। সকলের মুখেই আতঙ্ক আর ভয় স্পষ্ট ছিল। তারা পানির ধার থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন, যেখানে শিকারের মৃতদেহটি একটি ঘন ঝোপের মধ্যে আটকে ছিল। পুলিশ ভ্যান দেখা মাত্রই তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং কর্মকর্তাদের কাজ করার জন্য পথ করে দিলেন। প্রথম দলটির নেতৃত্ব দেওয়া সাব ইন্সপেক্টর বিক্রম সিং সাথে সাথেই তার জওয়ানদের ৫০ মিটারের মধ্যে পুরো এলাকাটি ঘিরে ফেলার নির্দেশ দিলেন, যাতে কোনো কৌতূহলী ব্যক্তি ভিতরে আসতে না পারে এবং ঘটনাস্থল সুরক্ষিত থাকে। অন্য কয়েকজন কর্মকর্তাকে সেই ব্যক্তিদের প্রাথমিক জবানবন্দি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা প্রথম ঘটনাটি দেখেছিলেন। এরপর ফরেনসিক টিমের কর্মীরা সতর্কতার সাথে শিকারের মৃতদেহটি বের করলেন। শিকার ছিলেন প্রায় ৭০ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি, যিনি গাঢ় রঙের চেক শার্ট এবং একটি কালো প্যান্ট পরেছিলেন। পানিতে থাকার কারণে শরীরে হালকা ফোলাভাবের লক্ষণ দেখা যাচ্ছিল। দ্রুত অনুসন্ধানে দেখা গেল যে তার পিছনের পকেটে রাখা একটি পুরনো চামড়ার মানিব্যাগে তার পরিচয়পত্র তখনও ছিল। মৃত ব্যক্তির পরিচয় দ্রুত নিশ্চিত হল। তিনি ছিলেন অধ্যাপক সুধীর রঞ্জন রায়, ১৯৫৩ সালে জন্মগ্রহণকারী একজন অবসরপ্রাপ্ত বাংলা সাহিত্যের শিক্ষক, যিনি কল্যাণীর শাস্ত্রীনগরে একটি ছোট বাড়িতে একা থাকতেন। একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। নদীর এই তীরটি বেশ পিচ্ছিল ছিল, ঘাস ঘন ছিল এবং কোনো নিরাপত্তা রেলিং ছিল না। হতে পারে আগের সন্ধ্যায় বা ভোরে হাঁটার সময় অধ্যাপক রায়ের পা পিছলে গিয়েছিল এবং তিনি নদীতে পড়ে ডুবে গিয়েছিলেন। ২. আত্মহত্যা। প্রাথমিক তথ্য থেকে জানা গেল যে অধ্যাপক রায় একা থাকতেন। তার স্ত্রীর অনেক আগেই মৃত্যু হয়েছে এবং তার সন্তানেরা দূরে থাকত। এমন ঘটনা বিরল নয় যেখানে একাকিত্ব এবং বিষণ্ণতায় ভোগা প্রবীণ ব্যক্তিরা মুক্তি পেতে মৃত্যুকে আলিঙ্গন করে। আশেপাশের এলাকায় কিছু পায়ের ছাপ ছিল, কিন্তু স্যাঁতস্যাঁতে মাটি এবং অনেক লোকের চলাফেরার কারণে কোনো স্পষ্ট ধস্তাধস্তির চিহ্ন ছিল না। সবকিছুই একটি দুঃখজনক ব্যক্তিগত ট্র্যাজেডি বলে মনে হচ্ছিল। তবে যেহেতু এটি একটি অজানা কারণে মৃত্যুর ঘটনা ছিল, তাই যথাযথ প্রক্রিয়া এবং এখতিয়ার অনুযায়ী পুরো প্রাথমিক ফাইল এবং ঘটনাস্থলটি পরবর্তী তদন্তের জন্য কল্যাণী জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হল। সেই দিনেই ইন্সপেক্টর অর্জুন সেনের সরাসরি নেতৃত্বে জেলা পুলিশের সবচেয়ে দক্ষ তদন্তকারী, গোয়েন্দা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করা হয়েছিল, যিনি তার দৃঢ় সংকল্প এবং তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতার জন্য পরিচিত। গোয়েন্দারা যখন শিকারের পরিচয় এবং সম্পর্ক যাচাই করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করলেন, ঠিক তখনই জেলা ফরেনসিক কেন্দ্রে একটি ব্যাপক এবং সতর্ক ময়নাতদন্ত করা হলো। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায় ছিল, যা প্রাথমিক সিদ্ধান্তকে উল্টে দিতে বা নিশ্চিত করতে পারত। ডক্টর পারমিতা মিত্র, ফরেনসিক বিভাগের প্রধান, যার কয়েক ডজন বছরের অভিজ্ঞতা এবং হাজার হাজার জটিল ময়নাতদন্তের অভিজ্ঞতা ছিল, এই মামলাটির সরাসরি দায়িত্বে ছিলেন। তিনি এবং তার সহকর্মীরা একটি ঠান্ডা ঘরে উজ্জ্বল সার্জিক্যাল লাইটের নিচে গভীর মনোযোগের সাথে কাজ করছিলেন, যাতে সামান্যতম বিশদও বাদ না যায়। আর এখানেই অধ্যাপক রায়ের মৃত্যুর পেছনের ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করল। ডুবে যাওয়ার ধারণার সম্পূর্ণ বিপরীত বেশ কিছু মারাত্মক বৈপরীত্য সামনে এলো। যখন কেউ পানিতে ডুবে যায়, তখন বেঁচে থাকার স্বজ্ঞাত প্রবৃত্তির কারণে সে মরিয়া হয়ে সংগ্রাম করে, যার ফলে তার ফুসফুস এবং পাকস্থলিতে প্রচুর পরিমাণে জল প্রবেশ করে এবং ফুসফুসে তীব্র ফোলাভাব, অ্যাকিউট পালমোনারি এডিমা সৃষ্টি হয়।
কিন্তু যখন ডক্টর মিত্র ময়নাতদন্ত করলেন তিনি অত্যন্ত অবাক হলেন। বুক খুলে এবং শ্বাসনালী পরীক্ষা করার প্রক্রিয়াতে একটি গুরুতর অস্বাভাবিকতা ধরা পড়ল। অধ্যাপক রায়ের দুটি ফুসফুসেই জলের পরিমাণ ছিল খুবই কম, প্রায় নগণ্য, এবং শ্বাসনালী থেকে গোলাপি ফেনা বের হওয়ার কোনো ঘটনা ছিল না। শিকারের পাকস্থলীও ছিল প্রায় খালি। এটা স্বাভাবিক ডুবে যাওয়ার ঘটনা হতে পারে না, ডক্টর মিত্র তার সহকারীকে বললেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। জলের এই পরিমাণ প্রমাণ করে যে পানির নিচে থাকার সময় শিকার প্রায় কোনো শ্বাসপ্রশ্বাসের প্রতিক্রিয়া জানায়নি। এর থেকে কেবল একটি বিষয়ই প্রমাণিত হতে পারে, শিকারের মৃত্যু হয়েছিল অথবা অন্তত সে সম্পূর্ণরূপে অজ্ঞান ছিল। শরীরে জল প্রবেশ করার আগেই তার সমস্ত প্রতিক্রিয়াশীল ক্ষমতা হারিয়ে গিয়েছিল। সন্দেহের বীজ বপন করা হয়ে গিয়েছিল এবং ডক্টর মিত্র যখন শিকারের গলা পরীক্ষা করতে শুরু করলেন তখন তা আরও শক্তিশালী হল। প্রাথমিকভাবে জলে ভেজার কারণে মৃতদেহের চামড়া ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কিছুটা ফুলে গিয়েছিল, যার ফলে ছোট চিহ্নগুলি চিহ্নিত করা খুব কঠিন ছিল। কিন্তু উচ্চ তীব্রতার বিশেষ আলো এবং একটি বড় আলোকিত ম্যাগনিফাইং গ্লাসের নিচে একটি ভয়ঙ্কর বিবরণ সামনে এলো। অধ্যাপক রায়ের গলার চারপাশে একটি হালকা কিন্তু খুব গভীর চিহ্ন ছিল, যা প্রায় একটি বন্ধ বৃত্ত তৈরি করছিল। এই চিহ্নটির প্রস্থ ছিল বেশ অভিন্ন, প্রায় 1 সেন্টিমিটার, এবং এর পৃষ্ঠ ছিল সমতল, যা নির্দেশ করছিল যে এটি কোনো নরম দড়ি জাতীয় বস্তু দিয়ে তৈরি হয়েছিল, কোনো আকস্মিক আঁচড়ন নয়। আরও গুরুত্বপূর্ণ, এই অংশে ত্বকের নিচে পরীক্ষা করার সময় ডক্টর মিত্র অগণিত ছোট রক্তক্ষরণের দাগ দেখতে পেলেন। এটি গলায় অত্যধিক চাপের কারণে রক্তনালী ফেটে যাওয়ার একটি ক্লাসিক চিকিৎসা চিহ্ন, যা মস্তিষ্কে তীব্র অক্সিজেনের অভাবের সৃষ্টি করে। এই দুটি কারণ অকথনীয়ভাবে একত্রিত হয়ে একটি প্রায় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাল, অধ্যাপক সুধীর রঞ্জন রায়কে গলা টিপে হত্যা করা হয়েছে। মামলাটি সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল, একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা থেকে একটি অত্যন্ত চতুরতার সাথে লুকানো খুনের ঘটনায় পরিণত হয়েছিল। ৩. হত্যাকারীর ক্লু, ছেঁড়া বোতাম এবং ডিএনএ। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানেই থামলেন না। তারা ছোট ছোট বিশদগুলির সন্ধান করতে থাকলেন, যা মূল্যবান সূত্র হতে পারত। হত্যাকারীর অজান্তে রেখে যাওয়া একটি চিহ্ন, যা তদন্তকারীদের তার আসল পরিচয় জানতে সাহায্য করতে পারত। এবং তারা তা খুঁজে পেলেন যখন তারা অধ্যাপক রায়ের পড়া চেক 60টি কাজ থেকে পরীক্ষা করলেন। ময়নাতদন্ত দলের এক তরুণ তদন্তকারী চতুরতার সাথে লক্ষ্য করলেন যে ওপরের দিক থেকে দ্বিতীয় বোতামটি ছেঁড়া ছিল। এটি পুরনো হওয়ার কারণে স্বাভাবিকভাবে সুতো ছিঁড়ে যাওয়া ছিল না, বরং এটি হিংসাত্মকভাবে টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল, যার ফলে কাপড়ের কিনারায় কেবল কিছু ফাঁটা সুতো রয়ে গিয়েছিল। এই বিবরণটি একটি শক্তিশালী প্রমাণ ছিল যে একটি তীব্র ধস্তাধস্তি হয়েছিল। খুব সম্ভবত তার শেষ প্রতিরোধের মুহূর্তে শিকার হত্যাকারীর শার্ট ধরেছিলেন, যার ফলে এত বল সৃষ্টি হয়েছিল, বোতামটি ছিঁড়ে গিয়েছিল। চূড়ান্ত নিষ্পত্তিমূলক সূত্র, যাকে ফরেনসিক বিজ্ঞানের স্বর্ণ হিসাবে বিবেচনা করা হয়, তা ছিল শিকারের হাতে। অধ্যাপক রায়ের নখ বেশ লম্বা এবং পরিপাটি ছিল না, একটি বিবরণ যা তুচ্ছ মনে হতে পারত কিন্তু হত্যাকারীর জন্য একটি মারাত্মক ফাঁদ হয়ে গেল। ডক্টর মিত্র বিশেষ জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করে নখের নিচে আটকে থাকা ক্ষুদ্রতম নমুনাগুলি সাবধানে সংগ্রহ করলেন, বিশেষ করে শিকারের প্রধান হাত, ডান হাতের আঙুলগুলি থেকে। মাইক্রোস্কোপের নিচে এই নমুনাগুলি পরীক্ষা করার ফলাফল তুরো তদন্ত দলের শ্বাসরুদ্ধ করে দিল। অধ্যাপক রায়ের নখের নিচে তারা 2 ধরনের অদ্ভুত চিহ্ন পেলেন। প্রথমটি ছিল গাঢ় নীল রঙের কিছু ছোট কাপড়ের তন্তু, যা শিকারের পরা কোনো কাপড়ের সাথে একেবারে মিলত না। দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ, তারা অন্য এক ব্যক্তির কিছু ত্বকের কোষও পেলেন। এটি সেই চিহ্ন ছিল যা পড়েছিল যখন শিকার তার জীবনের শেষ মুহূর্তে মরিয়া হয়ে হত্যাকারীকে আঁচড়েছিল। হত্যাকারীর ডিএনএর নমুনা এখন তাদের হাতে ছিল। সমস্ত ফরেনসিক পরীক্ষার ফলাফল একটি বিস্তারিত এবং সম্পূর্ণ প্রতিবেদনে সংকলিত হল এবং সাথে সাথেই এসআইটি প্রধান ইন্সপেক্টর অর্জুন সেনের কাছে পাঠানো হল। চূড়ান্ত সিদ্ধান্তে কোনো বিতর্ক ছিল না। অধ্যাপক সুধীর রঞ্জন রায়কে গলা টিপে অন্য কোথাও হত্যা করা হয়েছিল এবং তারপর অপরাধটি লুকানোর জন্য মৃতদেহটি নদীতে ফেলে দিয়েছিল যাতে এটি ডুবে যাওয়ার ঘটনা মনে হয়। মামলাটি আনুষ্ঠানিকভাবে খুনের অভিযোগ হিসাবে নথিভুক্ত হল।
এসআইটি এবং সেই লুকিয়ে থাকা হত্যাকারীর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই, যাকে একজন হিসেবি, ধূর্ত এবং নিষ্ঠুর ব্যক্তি হিসাবে মনে করা হচ্ছিল, তা এখন সত্যিই শুরু হয়ে গিয়েছিল। কল্যাণী জেলা পুলিশের বিশেষ তদন্ত দল, অভিজ্ঞ এবং তীক্ষ্ণ বুদ্ধির তদন্তকারী ইন্সপেক্টর অর্জুন সেনের নেতৃত্বে মৃতদেহ উদ্ধারের সেই দিনেই দুপুরে গঠিত হয়েছিল। অধ্যাপক সুধীর রঞ্জন রায়ের নৃশংস হত্যা, যা একটি চতুরতার সাথে তৈরি মিথ্যা ঘটনাস্থল দ্বারা আবৃত ছিল, তা দ্রুতই এই শান্ত শহরের ওপর একটি বিষণ্ণ ছায়া ফেলেছিল। শিকার ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তার পুরো জীবন শালীনতা ও সম্মানের সাথে কাটিয়েছিলেন এবং তার কোনো শত্রুতা ছিল না। তার বর্বর হত্যাকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও ভয়ের ঢেউ তৈরি করেছিল। একটি অদৃশ্য কিন্তু ভারী চাপ ইন্সপেক্টর অর্জুন এবং এসআইটির সকল সদস্যের কাঁধে ছিল। তাদের সময়ের সাথে পাল্লা দিয়ে হত্যাকারীকে ধরতে হতো, কেবল মৃতকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নয়, বরং জনগণকে আশ্বস্ত করতে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতেও। তদন্তের কাজ অবিলম্বে এবং ব্যাপক আকারে শুরু করা হয়েছিল, যা সবচেয়ে মৌলিক পেশাদার পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। ইন্সপেক্টর অর্জুন বাহিনীকে একাধিক তদন্তকারী দলে বিভক্ত করলেন, যা একযোগে কাজ করছিল যাতে সন্দেহভাজনদের পরিধি দ্রুত সীমিত করা যায় এবং শিকারের জীবন সম্পর্কিত বিশদগুলি স্পষ্ট করা যায়। প্রথম এবং যে কোনো খুনের মামলার সবচেয়ে যৌক্তিক তদন্তের দিকটি শিকারের সমস্ত ঐতিহ্যবাহী সম্পর্ক যাচাই করার উপর মনোযোগ দিয়েছিল। একজন অভিজ্ঞ ক্যাপ্টেনের নেতৃত্বে একটি দলকে অবিলম্বে অধ্যাপক রায়ের সন্তানদের সাথে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা মুম্বাই শহরে থাকতেন এবং কাজ করতেন। ফোনে তাদের বর্বর খবর পেয়ে তার ৩ সন্তান, ২ ছেলে এবং ১ মেয়ে যেন অসাড় হয়ে গিয়েছিল। তারা তাদের কানে বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের সৌম্য বাবা এমন ভয়াবহ মৃত্যুবরণ করতে পারেন। তারা অবিলম্বে উত্তর ভারতের জন্য প্রথম উপলব্ধ ফ্লাইটের টিকিট বুক করলেন। পরের দিন তদন্ত সংস্থার সাথে সাক্ষাতের সময় পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। অধ্যাপক রায়ের সন্তানেরা, যদিও তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করলেন, তবুও তাদের বাবার জীবন সম্পর্কে বলার সময় চোখের জল আটকাতে পারলেন না। তারা নিশ্চিত করলেন যে তাদের বাবা ছিলেন খুবই অন্তর্মুখী এবং আবেগপ্রবণ একজন মানুষ। ৫ বছর আগে তাদের মায়ের মৃত্যুর পর তিনি কিছু পুরনো শিক্ষক বন্ধু ছাড়া, যাদের সাথে তিনি কখনো কখনো দাবা খেলতে এবং চা পান করতে যেতেন, আর কারোর সাথে তেমন মেলামেশা করতেন না। তার জীবন তার ছোট বাড়ি, বাগান এবং পুরনো বইয়ের চারপাশে ঘোরাফেরা করত। সামাজিক সম্পর্ক সম্পর্কে যা সংঘাতের কারণ হতে পারত, তারা জোর দিয়ে বললেন যে এমনটা একেবারেই ছিল না। তাদের বাবা জীবনে কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেননি, না তার কোনো বড় আর্থিক লেনদেন বা কারোর সাথে ঋণ বা শত্রুতা ছিল। যখন তদন্তকারীরা চতুরতার সাথে জিজ্ঞাসা করলেন যে অধ্যাপক রায়ের কোনো নতুন প্রেমের সম্পর্ক ছিল কিনা, তখন সবাই দৃঢ়ভাবে মাথা নাড়লেন। তাদের মৃত মা ছাড়া তাদের বাবার জীবনে অন্য কোনো মহিলার অস্তিত্ব সম্পর্কে তারা একেবারেই জানতেন না। তাদের দেওয়া তথ্য কেবল অধ্যাপক রায়ের প্রতিকৃতিকে আরও স্পষ্ট করল। একজন একা, সৌম্য বৃদ্ধ, একজন অবিশিষ্ট শিকার, যিনি ব্যক্তিগত শত্রুতার কারণে হত্যার লক্ষ্য হতে পারেন না। একই সাথে অন্যান্য গোয়েন্দা দলগুলিকেও বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় পাঠানো হয়েছিল, যেখানে তারা কয়েক ডজন লোকের কাছ থেকে জবানবন্দি নিয়েছিল। অধ্যাপক রায়ের প্রতিবেশী থেকে শুরু করে তার পুরনো বন্ধু এবং সহকর্মী পর্যন্ত সমস্ত বিবৃতি আশ্চর্যজনকভাবে মিলে গিয়েছিল। তারা সকলেই অধ্যাপক রায়কে একজন সৌম্য, অনুকরণীয় ব্যক্তি, একজন সম্মানিত প্রাক্তন শিক্ষক হিসাবে বর্ণনা করেছিলেন, যিনি শান্তিতে থাকতেন কিন্তু খুবই ব্যক্তিগতও ছিলেন। কেউ কখনো তাকে অপরিচিতদের সাথে বা তার দৈনন্দিন কার্যকলাপে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক আচরণ করতে দেখেননি। কেবল একটি ছোট বিবরণ, একটি বিবরণ যা তুচ্ছ মনে হতে পারত, তা সামনে এলো, যা সামনের বাড়ির এক যুবক রোহিত এবং কিছু অন্যান্য প্রতিবেশী উল্লেখ করেছিলেন। সেটি হল, সম্প্রতি প্রায় কয়েক মাস ধরে অধ্যাপক রায়কে খুব খুশি এবং আরও প্রাণবন্ত লাগছিল। কখনো কখনো তারা তাকে বারান্দায় একা বসে থাকতে দেখত, হাতে একটি নতুন কেনা স্মার্টফোন। তার চোখ স্ক্রিনের দিকে নিবদ্ধ থাকত এবং তারপর তিনি হঠাৎ একাই হাসতেন। কিন্তু সেই সময়ে কেউই এতে মনোযোগ দেননি বা গভীরভাবে ভাবেননি। তারা কেবল ধরে নিয়েছিলেন যে হয়তো বৃদ্ধ ভদ্রলোক বার্ধক্যে কোনো নতুন আনন্দ খুঁজে পেয়েছেন, হয়তো তিনি কোনো কমেডি শো দেখছিলেন, কোনো মজার গল্প পড়ছিলেন, অথবা তার সন্তান এবং নাতিনাতিনীদের সাথে ভিডিও কলে কথা বলছিলেন।
কয়েকদিনের নিবিড় তদন্ত এবং শত শত তথ্য ছেকে ফেলার পর শিকারের সামাজিক এবং বাস্তব সম্পর্কগুলির ওপর মনোযোগ দেওয়া তদন্তের দিকটি সম্পূর্ণরূপে একটি মৃত পথে এসে পৌঁছাল। হত্যাকারীকে একটি ভূতের মতো মনে হচ্ছিল, একজন সম্পূর্ণরূপে অদৃশ্য ব্যক্তি যিনি অধ্যাপক রায়ের পরিচিতদের বৃত্তে কোনো চিহ্ন রেখে যাননি। এসআইটিকে প্রথম বাধার সম্মুখীন হতে হল একটি অদৃশ্য এবং কঠিন দেওয়াল। একটি এলোমেলো লুট এবং হত্যার ধারণা উত্থাপিত হয়েছিল, কিন্তু এটি সত্যিই কঠিন ছিল না, কারণ অধ্যাপক রায় এমন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন যার কাছে পেশাদার লুটেরার লক্ষ্য হওয়ার মতো কোনো মূল্যবান সম্পদ ছিল না। আরও গুরুত্বপূর্ণ, চতুরতার সাথে তৈরি করা মিথ্যা ঘটনাস্থলটি নির্দেশ করছিল যে হত্যাকারী অত্যন্ত সাবধানে পরিকল্পনা করেছিল, যা কোনো রাস্তার লুটেরার হঠাৎ করা কাজ নয়। দেরি রাতে এক বৈঠকে এসআইটির অফিসে পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সিগারেটের ধোঁয়া ছিল ঘন, মুখগুলি ছিল চিন্তিত এবং ক্লান্ত। যখন মনে হলো যে সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে, তখন এসআইটির সবচেয়ে কম বয়সী সদস্য সাব ইন্সপেক্টর প্রিয়ম, যিনি প্রযুক্তিগত দিকটির দায়িত্বে ছিলেন, দ্বিধা নিয়ে উঠে দাঁড়ালেন এবং একটি ধারণা পেশ করলেন। রিপোর্টিং স্যার, আমার একটা পরামর্শ আছে, প্রিয়ম বললেন, তার কণ্ঠস্বর কিছুটা দ্বিধাগ্রস্ত কিন্তু স্পষ্ট ছিল। আমার মনে হয় একটা বিবরণ আছে যা হয়তো আমরা গভীরভাবে বিশ্লেষণ করিনি। তা হল শিকারের স্মার্টফোন, যা ঘটনাস্থল থেকে নিখোঁজ ছিল। সাধারণত খুনের মামলায় যখন হত্যাকারী শিকারের ফোন নিয়ে যায়, তখন প্রধান উদ্দেশ্য ফোনের মূল্য থাকে না, বরং দুজনের মধ্যে যোগাযোগের চিহ্ন মুছে ফেলা থাকে। এটি বোঝায় যে খুব সম্ভবত হত্যাকারী এবং শিকার একে অপরকে চিনত, কিন্তু এই পরিচয় হয়তো বাস্তব জীবনে নয়, বরং সোশ্যাল মিডিয়ার মতো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে হয়েছিল। আমি এটিকে সেই বিবরণের সাথেও যুক্ত করছি যা গোয়েন্দারা প্রতিবেশীদের কাছ থেকে সংগ্রহ করেছেন, যে সম্প্রতি শিকার প্রায়শই তার ফোন ব্যবহার করতেন এবং খুশি দেখাতেন। খুব সম্ভবত হত্যাকারী অধ্যাপক রায়ের কোনো অনলাইন পরিচিত এবং অপরাধের উদ্দেশ্য ব্যক্তিগত শত্রুতা না হয়ে অন্য কোনো বিষয়, যেমন আবেগিক বা আর্থিক প্রতারণা। সাব ইন্সপেক্টর প্রিয়মের মতামত সেই কক্ষে একটি অপ্রত্যাশিত আলোর মতো চমকে উঠল, যা অচলাবস্থায় ডুবেছিল। ইন্সপেক্টর অর্জুন, যিনি মামলার তথ্যবোর্ড দেখছিলেন, হঠাৎ মাথা তুললেন। তার চোখ জ্বলে উঠল। তিনি মাথা নাড়লেন, টেবিলের ওপর আলতো করে আঘাত করলেন। তার প্রতিবেশীদের কথা মনে পড়ল। হ্যাঁ, একজন একা বৃদ্ধ ফোন ব্যবহার করার সময় হঠাৎ খুশি হয়ে যায়। খুব সম্ভবত বৃদ্ধের জীবন ততটা সহজ ছিল না যতটা তার পরিবার এবং বন্ধুরা জানত। আরেকটি জগৎ ছিল, সাইবার স্পেসে একটি গোপন জগৎ, যেখানে তিনি অংশ নিয়েছিলেন। এমন একটি জগৎ যার সম্পর্কে তার আশেপাশের মানুষ ছিল অজ্ঞ। প্রিয়মের কথায় অনেক জোর আছে, ইন্সপেক্টর অর্জুন দৃঢ়তার সাথে বললেন। তার কণ্ঠস্বর উত্তেজনাপূর্ণ নীরবতা ভাঙল। আমরা বাস্তব জগতের সম্পর্কগুলির ওপর খুব বেশি মনোযোগ দিচ্ছিলাম এবং হয়তো এই ডিজিটাল যুগে একটি খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনাকে উপেক্ষা করে গিয়েছি। অবিলম্বে একটি দলকে আগামীকাল সকালে ব্যাংকে পাঠানো হোক। তাদের কাছে গত 1 বছরের মধ্যে অধ্যাপক সুধীর রঞ্জন রায়ের নামে পেনশন অ্যাকাউন্ট এবং সমস্ত সেভিংস অ্যাকাউন্টের সম্পূর্ণ স্টেটমেন্ট সরবরাহ করার অনুরোধ করুন। আমার মনে হয় এই অচলাবস্থার দেওয়াল ভাঙার চাবিকাঠি অস্বাভাবিক আর্থিক লেনদেনের মধ্যেই নিহিত। নির্দেশটি সঙ্গে সঙ্গে পালন করা হল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সহ মাত্র 1 দিন পরে ব্যাংক থেকে বিস্তারিত স্টেটমেন্টের একটি মোটা ফাইল ইন্সপেক্টর অর্জুনের টেবিলের ওপর রাখা হল। পুরো তদন্ত দল একত্রিত হল। প্রতিটি পাতা উল্টানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। প্রতি মাসে নিয়মিতভাবে পেনশন জমা হতো, কখনো কখনো দৈনন্দিন খরচের জন্য ছোট ছোট নগদ উত্তোলন হতো। কিন্তু তারপর যখন গত 6 মাসের সময়কাল এলো, তখন সবাই স্তব্ধ হয়ে গেল। একটি খুব বড় অস্বাভাবিকতা, একটি আর্থিক ঝড় অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্টটিকে তছনছ করে দিয়েছিল। প্রথমে 1 লাখ, 3 লাখ এবং তারপর 5 লাখের ছোট ছোট ট্রান্সফার লেনদেনের উপস্থিতি ছিল, যা ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সির সাথে দেখা যাচ্ছিল। তারপর পেনশন অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকার বড় অঙ্কের টাকা তোলা হয়েছিল, যতক্ষণ না এটি প্রায় খালি হয়ে গেল। এবং ধাক্কার চরম মুহূর্তটি ছিল যখন প্রায় 1 মাস আগে অধ্যাপক রায়ের সেভিংস খাতায় সম্পূর্ণ রাশি, এমন একটি রাশি যা কোটি টাকায় ছিল, সেই সম্পদ যা তিনি তার পুরো শিক্ষকতার জীবনে বাঁচিয়েছিলেন, তা একইবারে তুলে নেওয়া হয়েছিল। তদন্তকারীদের বুক ধরফর করে উঠল।
একটি মিতব্যয়ী জীবনযাপনকারী, সাবধানে খরচ করা একজন বৃদ্ধ এমন বিশাল অঙ্কের টাকা কিসের জন্য ব্যবহার করতে পারে? এবং উত্তরটি গ্রহীতার তথ্যের কলামেই ছিল। ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত ট্রান্সফার লেনদেন, একটিও লেনদেন বাদ না দিয়ে একই ব্যাংক অ্যাকাউন্টে একই নামে করা হয়েছিল। ইন্সপেক্টর অর্জুন একটি লাল কলম তুললেন। উত্তেজনা এবং কিছুটা উদ্দীপনায় তার হাত সামান্য কাঁপছিল। তিনি সেই নামটি বৃত্তাকার করলেন, যা পাতায় দৃশ্যমান ছিল। পুরো ঘর স্তব্ধ ছিল। কেবল কর্মকর্তাদের ভারী শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সেই অদৃশ্য ভূত, যাকে তারা এতদিন ধরে খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম করছিল, এখন প্রকাশিত হয়ে গিয়েছিল। নম্বর ১ সন্দেহভাজনের চিত্রটি অবশেষে সামনে এলো, যা সাদা কাগজের ওপর কালো কালি দিয়ে স্পষ্টভাবে ছাপা ছিল, শ্রাবণী দাস। তদন্ত একটি নতুন দিক পেয়েছিল, এমন একটি দিক যা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ছিল। আইনের জাল বিছানো শুরু হয়েছিল। ব্যাংক স্টেটমেন্টে লাল কালিতে বৃত্তাকার করা নামটি শ্রাবণী দাস পুরো এসআইটির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। এটি ছিল অন্ধকারের সমুদ্রের মাঝখানে হঠাৎ জ্বলে ওঠা একটি আলোর স্তম্ভের মতো, যা অচলাবস্থার ঝড়ের মাঝে টলমল করতে থাকা তদন্তের জাহাজকে পথ দেখাচ্ছিল। সিটের বৈঠক কক্ষে যে পরিবেশ কয়েকদিন ধরে উত্তেজনাপূর্ণ এবং ভারী ছিল, তা হঠাৎ এক তাড়াহুড়ো এবং দৃঢ় সংকল্পে বদলে গেল। আগের সমস্ত ক্লান্তি এবং হতাশা উধাও হয়ে গেল। এখন তাদের একটি লক্ষ্য ছিল, একটি কঠিন চিত্র, যার পিছু নিতে হবে, অনিশ্চয়তায় ভটকতে হবে না। ইন্সপেক্টর অর্জুন সেন অবিলম্বে একটি জরুরি বৈঠক ডাকলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ় এবং সিদ্ধান্তমূলক। তিনি গোয়েন্দা দলগুলিকে একাধিক দিকে বিভক্ত করার নির্দেশ দিলেন, যা একযোগে, গোপনে এবং দ্রুত কাজ করছিল, যাতে শ্রাবণী দাস নামক ব্যক্তির পরিচয় এবং ঠিকানা খুঁজে বের করা যায়। অভিনন্দন, শ্রাবণীর পরিচয় উন্মোচন। প্রথম তদন্ত দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ক্রাইম ব্রাঞ্চের একজন উপপরিদর্শক, তাকে সরাসরি ব্যাংক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সংস্থাগুলির সাথে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টটি নিবন্ধন করতে ব্যবহৃত আধার কার্ড নম্বরের তথ্য থেকে ব্যক্তির সম্পূর্ণ পরিচয় নির্ধারণ করা একেবারেই কঠিন ছিল না। ১ শ্রাবণীর পরিচয় উন্মোচন। প্রথম তদন্ত দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ক্রাইম ব্রাঞ্চের একজন উপপরিদর্শক, তাকে সরাসরি ব্যাংক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সংস্থাগুলির সাথে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টটি নিবন্ধন করতে ব্যবহৃত আধার কার্ড নম্বরের তথ্য থেকে ব্যক্তির সম্পূর্ণ পরিচয় নির্ধারণ করা একেবারেই কঠিন ছিল না। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২৬ বছর বয়সী শ্রাবণী দাসের পুরো প্রোফাইল ইন্সপেক্টর অর্জুনের টেবিলের ওপর ছিল। ফাইলে দেওয়া তথ্য এসআইটের সন্দেহকে আরও গভীর করল। শ্রাবণী দাস কল্যাণীর স্থানীয় বাসিন্দা ছিলেন না। তার স্থায়ী ঠিকানা ছিল ত্রিপুরার একটি দরিদ্র পাহাড়ি জেলায়। আরও গুরুত্বপূর্ণ, তিনি কোনো আর্ট কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্রী ছিলেন না, যেমনটা হয়তো তিনি গল্প তৈরি করেছিলেন। তার স্কুল রেকর্ড থেকে জানা গেল যে শ্রাবণী একাদশ শ্রেণীতেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। এরপর তার অতীত ছিল বেশ জটিল। তিনি প্রায়শই বাড়ি থেকে পালিয়ে যেতেন, বেশ কয়েকটি অস্থায়ী কাজ করতেন এবং তার কোনো স্থির পেশা ছিল না। তার সবচেয়ে সাম্প্রতিক অস্থায়ী ঠিকানা, যা তিনি নিবন্ধন করেছিলেন, তা ছিল কল্যাণীর সদর বাজার এলাকার একটি ছোট গলিতে অবস্থিত একটি সাধারণ ভাড়া বাড়িতে। একটি শিহরণ জাগানো কাকতালীয় ঘটনা অপারেশনাল মানচিত্রে দ্রুত সামনে এলো। সেই ভাড়া বাড়িটি অধ্যাপক রায়ের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল, সেখান থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ছিল। এই দূরত্ব এতটাই কম ছিল যে রাতের অন্ধকারে দ্রুত এবং সহজে আসা যাওয়া করা যেত। সন্দেহের বৃত্ত এই ব্যক্তির চারপাশে বিপজ্জনকভাবে সংকুচিত হতে শুরু করল। অবিলম্বে সবচেয়ে অভিজ্ঞ অফিসারদের একটি বাহ্যিক গোয়েন্দা দল, যাদের ছদ্মবেশ এবং ভূমিকা পালনের ভালো ক্ষমতা ছিল, তাদের সেই ভাড়াবাড়িতে পাঠানো হলো, যাতে গোপনে নজরদারি এবং যাচাইকরণের ব্যবস্থা করা যায়। তারা দ্রুত আশেপাশের পরিবেশের সাথে মিশে গেলেন। কেউ একজন তরুণ দম্পতি হিসাবে ভাড়া ঘর খোঁজার ভান করছিল, কেউ গলির কোণে গ্রাহকের অপেক্ষায় থাকা একটি বাইক ট্যাক্সি ড্রাইভারের ভূমিকায় ছিল, এবং কেউ একজন ফেরিওয়ালা সেজেছিল। এই সবই করা হয়েছিল যাতে তারা সন্দেহভাজনকে সবচেয়ে স্বাভাবিক উপায়ে দেখতে পারে এবং কোনো সন্দেহ ছাড়াই আশেপাশের লোকেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এবং প্রথম দিনেই তারা যা সংগ্রহ করলেন তা শ্রাবণী দাসের আসল মুখটি উন্মোচন করল এবং মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ কড়ি খুলে দিল।
শ্রাবণী দাস সত্যিই সেই ঠিকানায় থাকতেন, কিন্তু তিনি একা ছিলেন না। শ্রাবণীর সাথে থাকা একজন ব্যক্তি ছিলেন, যার পরিচয় আধার কার্ড ডাটাবেসের মাধ্যমে দ্রুত ২৮ বছর বয়সী বিশ্বজিৎ মালাকার হিসাবে নিশ্চিত করা হয়েছিল, যারও কোনো স্থির পেশা ছিল না এবং বিশেষভাবে ২ বছর আগে জনসাধারণের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তার একটি ফৌজদারি রেকর্ড ছিল। বিশ্বজিৎ মালাকার সামনে আসায় এসআইটিকে একটি নতুন অনুমান তৈরি করতে হয়েছিল। এটি কোনো এক ব্যক্তির অপরাধ ছিল না, বরং খুব সম্ভবত এটি একটি দম্পতির কাজ ছিল, এমন একটি সংগঠন যেখানে সতর্ক পরিকল্পনা এবং যোগসাজশ ছিল। এটি মিথ্যা ঘটনাস্থল তৈরি করার চতুরতা এবং ধূর্ততারও ব্যাখ্যা করে। ভাড়া থেকে সেজে আসা গোয়েন্দারা চতুরতার সাথে বাড়িওয়ালার সাথে কথা বলার জন্য যোগাযোগ করলেন। বাড়িওয়ালি, একজন মধ্যবয়সী সৎ এবং সন্দেহহীন মহিলা, খুব মূল্যবান তথ্য সরবরাহ করলেন। তার মতে এই দম্পতি প্রায় ৬ মাস আগে এখানে ভাড়া থাকতে এসেছিল। শুরুতে তারা বেশ শান্ত, সাধারণ জীবনযাপন করত এবং অর্থনৈতিকভাবে টানাপোড়েন মনে হচ্ছিল। প্রতি মাসের ভাড়াও দেরিতে দিত, কিন্তু প্রায় ৩-৪ মাস আগে তাদের জীবন হঠাৎ ভালো হয়ে গেল। তাদের কোনো স্থির কাজকর্ম নেই সাহেব, বাড়িওয়ালি একটি খালি ঘর দেখিয়ে গোয়েন্দাকে বললেন। শুনেছি শ্রাবণী অনলাইনে কিছু ছোটখাটো জিনিস বিক্রি করে, আর বিশ্বজিৎ তো দিনভর আড্ডা মারে, কিন্তু সম্প্রতি তারা পানির মতো টাকা ওড়াচ্ছে। তারা এই মাত্র একটি নতুন উজ্জ্বল সাদা স্কুটি কিনেছে, যার দাম লাখ টাকায় হবে। ফোন তো তারা ক্রমাগত বদলাতে থাকে, সবই দামি। ব্র্যান্ডেড পোশাক তো রোজ কেনে এবং কখনো কখনো তারা ব্যাগ নিয়ে দার্জিলিং দীঘা ঘুরতে চলে যায় এবং কয়েকদিন পরে ফেরে। আমি এবং আশেপাশের কিছু বাড়ির লোকও অবাক ছিলাম যে তারা লটারি জিতেছে নাকি, এমন কি করছে যে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল। এই তথ্যগুলি ছিল সেই টুকরোগুলির মতো যা অধ্যাপক রায়ের ব্যাংক স্টেটমেন্ট থেকে এসআইটির বিশ্লেষণের সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল। যে সময় শ্রাবণী এবং বিশ্বজিৎ হঠাৎ ধনী হয়েছিল তা সম্পূর্ণরূপে সেই সময়ের সাথে মিলে যাচ্ছিল যখন অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট থেকে নির্মমভাবে টাকা তোলা শুরু হয়েছিল। মামলার ২ প্রধান সন্দেহভাজনের চিত্র দিন দিন স্পষ্ট হয়ে উঠছিল। তাদের কোনো স্থির চাকরি ছিল না, কিন্তু তারা অপব্যয় করছিল, একজন পুরুষ এবং একজন মহিলার জুটি। এই সমস্ত কিছু ইন্সপেক্টর অর্জুন এবং তার দলকে একটি অত্যন্ত নিষ্ঠুর আবেগিক প্রতারণার গল্প কল্পনা করতে বাধ্য করল। ৩. বৈজ্ঞানিক প্রমাণ, টাওয়ার ডেটা এবং সিসিটিভি। গোয়েন্দারা যখন শ্রাবণী এবং বিশ্বজিতের প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছিলেন, ইন্সপেক্টর অর্জুন অন্য একটি দলকে উচ্চ প্রযুক্তির দলটিকে বৈজ্ঞানিক প্রমাণগুলিকে শক্তিশালী করার ওপর মনোযোগ দিতে নির্দেশ দিলেন। এমন অকাট্য প্রমাণ যাতে তারা যখন আদালতে পেশ হয় তখন সেই দুষ্টদের অপরাধ অস্বীকার করার কোনো উপায় না থাকে। সাব ইন্সপেক্টর প্রিয়ম, যিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, সরাসরি নেতৃত্বাধীন ফরেন্সিক প্রযুক্তি দলকে টেলিকম পরিষেবা প্রদানকারীদের সাথে কাজ করার দায়িত্ব দেওয়া হল। যদিও অধ্যাপক রায়ের ফোন নষ্ট করে দেওয়া হয়েছিল, তবুও কল হিস্ট্রি, বার্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রাবণী এবং বিশ্বজিৎ দ্বারা ব্যবহৃত ২টি ফোন নম্বরের সেল আইডি লোকেশন ডেটা এখনও সার্ভার সিস্টেমে সংরক্ষিত ছিল। এবং একদিনের কঠোর পরিশ্রমের পর বিশ্লেষণের ফলাফল একটি কঠিন প্রমাণ, একটি অকাট্য প্রমাণ সরবরাহ করল। হত্যার রাতে প্রায় ৭:৫৫ থেকে রাত ৯টা পর্যন্ত শ্রাবণী দাস এবং বিশ্বজিৎ মালাকারের ২টি ফোন নম্বরের সংকেত একই টেলিকম টাওয়ার থেকে একসাথে সম্প্রচালিত হচ্ছিল। এই টাওয়ারের কভারেজ এলাকাটি হুগলি নদীর ধারের এলাকাটিকে কভার করত, ঠিক সেই জায়গা যেখানে অধ্যাপক রায়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। ডেটা আরও দেখালো যে এর আগে প্রায় ৭:৩০টায় তাদের সংকেত এখনও তাদের ভাড়া বাড়ির এলাকায় ছিল এবং ৯:১৫-র পরে তাদের সংকেত আবার তাদের ভাড়া বাড়ির এলাকায় ফিরে গিয়েছিল। এই চলাচলের সময়সূচি তাদের মিথ্যাকে উন্মোচিত করে দিয়েছিল। যদি তারা কোনো অজুহাত তৈরি করার ইচ্ছা করে থাকত, তবে তা বিজ্ঞানের নির্জীব কিন্তু একেবারেই সঠিক ডেটা দ্বারা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছিল। একই সময়ে অন্য একটি দল আরও কঠিন এবং ধৈর্যের প্রয়োজন এমন একটি কাজের সম্মুখীন হচ্ছিল। শ্রাবণী এবং বিশ্বজিতের ভাড়া বাড়ি থেকে নদীর তীর পর্যন্ত যাওয়া সমস্ত সম্ভাব্য রুটের বাসিন্দা এবং ব্যবসায়ীদের সমস্ত নিরাপত্তা ক্যামেরা ফুটেজ পরীক্ষা করা। এই কাজটি ছিল খড়ের গাদায় সূচ খোঁজার মতো। কয়েক ডজন বিভিন্ন ক্যামেরা থেকে শত শত ঘণ্টার রেকর্ডিং সাবধানে দেখতে হচ্ছিল, একটি সেকেন্ডও না ছেড়ে।
কিন্তু অধ্যাবসায় এবং দৃঢ় সংকল্পের সাথে প্রায় 2 দিন ও রাত না ঘুমিয়ে চমৎকার ঘটনা ঘটল। কম্পিউটার স্ক্রিনে চোখ নিবদ্ধ করে একজন তরুণ গোয়েন্দা অফিসে আনন্দের সাথে চিৎকার করে উঠল। সে একটি প্রধান সড়কে অবস্থিত একটি নির্মাণ সামগ্রীর দোকানের নিরাপত্তা ক্যামেরা থেকে নেওয়া একটি ঝাপসা রেকর্ডিং খুঁজে পেয়েছিল। ভিডিওটি যদিও গুণগত মানে কম এবং রাতের কারণে কোলাহলপূর্ণ ছিল, তবুও হত্যার রাতে প্রায় 7:32 মিনিটে একটি পুরুষ এবং একজন মহিলাকে একটি সাদা স্কুটিতে একসাথে যেতে রেকর্ড করেছিল, যা নদীর তীরের দিকে যাচ্ছিল। যদিও মুখগুলি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, তবে স্কুটিটির নির্দিষ্ট ডিজাইন, চালক পুরুষের উচ্চতা এবং পিছনে বসা মহিলার উচ্চতা বিশ্বজিৎ এবং শ্রাবণীর স্কুটি এবং পরিচয়ের বৈশিষ্ট্যগুলির সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল। আরও গুরুত্বপূর্ণ, প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে একই ক্যামেরা এই স্কুটিটিকে বিপরীত দিকে ফিরতে রেকর্ড করেছিল। প্রমাণগুলি ছিল খুব স্পষ্ট। তারা একে অপরের সাথে সংযুক্ত ছিল, একে অপরকে শক্তিশালী করছিল, একটি অটুট জাল তৈরি করছিল। ব্যাংক স্টেটমেন্ট থেকে সম্পত্তি দখলের উদ্দেশ্য থেকে শুরু করে থাকার সময় এবং স্থানের কাকতালীয় ঘটনা পর্যন্ত, এবং ফোন লোকেশন ডেটা এবং নিরাপত্তা ক্যামেরা ফুটেজ থেকে অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ পর্যন্ত এসআইটির কাছে এটি নিশ্চিত করার জন্য যথেষ্ট ভিত্তি ছিল যে শ্রাবণী দাস এবং বিশ্বজিৎ মালাকারি সেই 2 হত্যাকারী, যারা প্রতারণা, সম্পত্তি দখলের পরিকল্পনা করেছিল এবং তারপর সূত্র মুছে ফেলার জন্য অধ্যাপক সুধীর রঞ্জন রায়কে নির্মমভাবে হত্যা করেছিল। ইন্সপেক্টর অর্জুন সেন মামলার তথ্য বোর্ড দেখলেন, যেখানে শ্রাবণী এবং বিশ্বজিতের ছবি শিকারের ছবির পাশে লাগানো ছিল। তার মুখ শক্ত হয়ে গেল, তার চোখে দৃঢ় সংকল্পের ঝলক ছিল। তিনি ডেস্ক ফোনটি তুললেন এবং দলগুলির সাথে যোগাযোগ করলেন। সব দল কি প্রস্তুত? শ্রাবণী দাস এবং বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তার এবং তল্লাশির পরোয়ানা পাবলিক প্রসিকিউটর অফিস দ্বারা অনুমোদিত হয়েছে। আমরা এখনই কার্যকারিতা করব। সম্পূর্ণ গোপনীয়তা এবং আশ্চর্যের প্রয়োজন। দুজনকেই একসাথে ধরতে হবে। তাদের পালানো বা প্রমাণ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া যাবে না। চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসে গিয়েছিল। ন্যায় বিচারের জাল, যা এতদিন ধরে নীরবে বিছানো হয়েছিল, এখন টানা হতে যাচ্ছিল। 26শে অক্টোবর 2023-এর গভীর সন্ধ্যায়, যখন দিনের শেষ রশ্মি কল্যাণী শহরের ছাদগুলিতে হলুদ রং ছড়াতে শুরু করেছিল, ন্যায় বিচারের জাল নীরবে কিন্তু সম্পূর্ণরূপে শক্তভাবে বিছানো হয়েছিল। শ্রাবণী দাস এবং বিশ্বজিৎ মালাকারের সদরবাজারস্থিত ভাড়া বাড়ির দিকে যাওয়া ছোট গলিটির চারপাশের পুরো এলাকা এসআইটির বাহ্যিক গোয়েন্দাদের দ্বারা গোপনে ঘিরে ফেলা হয়েছিল। তারা সাধারণ মানুষের ছদ্মবেশে ছিল। কেউ গলির মোড়ে চায়ের দোকানে পুরনো মোটরসাইকেলে বসেছিল, কেউ হাঁটতে থাকা এক দম্পতির ভান করছিল, এবং কেউ একজন শ্রমিক ছিল যে মাত্র কাজ থেকে ফিরে এসেছিল এবং ফোনে কথা বলছিল। এলাকার প্রতিটি গতিবিধি, প্রতিটি আসা যাওয়ার রাস্তা পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এই ঘনবসতিপূর্ণ এলাকায় কেউ এটি শনাক্ত করতে পারছিল না যে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ খুনের মামলা তার শেষের কাছাকাছি ছিল। একটি অস্থায়ী কমান্ড সেন্টারে, যা কিছু 100 মিটার দূরে দাঁড়ানো একটি নীল আলো ছাড়া গাড়িতে তৈরি করা হয়েছিল, ইন্সপেক্টর অর্জুন সেন লুকানো ক্যামেরা থেকে আসা ছবিগুলি মনোযোগ সহকারে দেখছিলেন এবং ওয়াকিটকিতে রিপোর্ট শুনছিলেন। সবকিছু প্রস্তুত ছিল। শ্রাবণী দাস এবং বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তার এবং তল্লাশির পরোয়ানা, যা পাবলিক প্রসিকিউটর অফিস অনুমোদন করেছিল, তা তার পকেটে ছিল। তিনি জানতেন যে কারবাই করার সময় এসে গিয়েছে। যে কোনো বিলম্ব হলে এই 2 ধূর্ত শিয়াল বিপদ আঁচ করতে পারে এবং পালানো বা অবশিষ্ট গুরুত্বপূর্ণ প্রমাণগুলি ধ্বংস করার চেষ্টা করতে পারে। তিনি তার ঘড়ি দেখলেন। সময় ঠিক 5:30। এটি ছিল একটি আদর্শ সময়, যখন লোকেরা সবেমাত্র কাজ থেকে ফিরে এসেছিল। ভাড়া ঘরগুলির এলাকায় পরিবেশ ছিল বেশ কোলাহলপূর্ণ এবং প্রাণবন্ত, যা বাহিনীর কারবাইকে সবচেয়ে ভালোভাবে লুকিয়ে রাখবে। টিম 1, টিম 2, আপনারা কি পেছনের দরজার অবস্থানে আছেন? ইন্সপেক্টর অর্জুন ওয়াকিটকিতে ধীর এবং দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন। রিপোর্টিং কমান্ডার, টিম 1 এবং 2 অবস্থানে আছে। পেছন থেকে যে কোনো পালানোর পথ আটকাতে প্রস্তুত। ভালো। ইন্সপেক্টর অর্জুন মাথা নাড়লেন। প্রধান দল, প্রস্তুত হও। আমরা 5 মিনিটে কারবাই করব। সম্পূর্ণ আশ্চর্যের প্রয়োজন। 2 সন্দেহভাজনকে দ্রুত কাবু করো। প্রথম অগ্রাধিকার বল এবং আশেপাশের লোকেদের নিরাপত্তা নিশ্চিত করা। 5 মিনিট পরে সেই ছোট গলিতে একটি সাধারণ ডেলিভারি ট্রাক ধীরে ধীরে প্রবেশ করল এবং ভাড়া বাড়ির ঠিক সামনে থামল। ট্রাকের পেছনের দরজা খুলল, কিন্তু মালপত্রের পরিবর্তে প্রায় 10 জন ক্রাইম ব্রাঞ্চের জওয়ান চটপটে যুদ্ধ ইউনিফর্মে বিদ্যুতের গতিতে নিচে লাফিয়ে পড়ল।
একটি টিম লিডারের নেতৃত্বে তারা শ্রাবণী এবং বিশ্বজিতের ভাড়াঘরের দিকে হালকা পদক্ষেপে এবং পেশাদারি কায়দায় এগিয়ে গেলেন। পুরো কারবাই ৩০ সেকেন্ডের কম সময় হয়েছিল, এত দ্রুত যে প্রতিবেশীরাও বুঝতে পারেনি কি ঘটছে। ২. সবচেয়ে শক্তিশালী জওয়ান যারা বিশেষ তালা ভাঙার সরঞ্জাম বহন করছিল তারা এগিয়ে গেলেন। কমান্ডারের সংকেত পাওয়া মাত্রই একটি শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক ধাক্কায় পাতলা প্লাইউডের তৈরি ভাড়াঘরের দরজা ভেঙে গেল এবং ভিতরে পড়ে গেল। সব স্থির থাকো, পুলিশ! একটি শক্তিশালী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল যখন জওয়ানরা ভিতরে প্রবেশ করলেন। ভাড়াঘরের দৃশ্যটি সামনে এলো। শ্রাবণী এবং বিশ্বজিৎ সম্পূর্ণরূপে উদাসীনভাবে মেঝেতে বসে টিভি দেখছিলেন। তাদের সামনে রাতের খাবারের প্লেট এবং কিছু বিয়ারের ক্যান রাখা ছিল। দামি ব্লুটুথ স্পিকার থেকে বাজতে থাকা জোরে সঙ্গীত হঠাৎ পুলিশ বাহিনীর আগমনে চাপা পড়ে গেল। ঠান্ডা বন্দুক এবং ভাবলেশীন কঠোর মুখের মুখোমুখি হয়ে শ্রাবণী দাস একটি ভয়ঙ্কর চিৎকার করল। তার হাত থেকে চপস্টিক মেঝেতে পড়ে গেল। তার সুন্দর মুখটি, যা এক মুহূর্ত আগে খুশি ছিল, হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, যেন রক্তের এক ফোঁটাও অবশিষ্ট নেই। এই দিকে বিশ্বজিৎ মালাকার এক মুহূর্তের তীব্র ধাক্কার পরে আরও জেদি প্রমাণিত হল। সে লাফিয়ে উঠল, প্রতিরোধ করার উদ্দেশ্যে দ্রুত একটি বিয়ারের বোতল ধরে নিল। কিন্তু সে কিছু করার আগেই একজন পুলিশ অফিসার একটি দক্ষ প্যাচের মাধ্যমে তাকে নিচে ফেলে দিলেন এবং তার দুটি হাত তার পিঠের পেছনে শক্ত করে বাঁধলেন। ঠান্ডা হাত করার দুটি ক্লিক শব্দ যে কোনো প্রতিরোধকে শেষ করে দিল। বিশ্বজিৎ চুপ থাকল, তার চোখ রাগে পুলিশ অফিসারদের দিকে তাকাচ্ছিল, কিন্তু সে জানত যে সব কিছু সত্যিই শেষ হয়ে গিয়েছে। দুজনকেই দ্রুত সম্পূর্ণরূপে কাবু করা হল এবং তাৎক্ষণিক তল্লাশি পরোয়ানা কার্যকর করার সময় এক জায়গায় চুপচাপ বসার নির্দেশ দেওয়া হল। ভাড়াঘরের তল্লাশি, যদিও এটি ছিল সংকীর্ণ, তবুও খুব সতর্কতার সাথে এবং পেশাদারভাবে করা হয়েছিল। দুর্গন্ধযুক্ত ভাড়াবাড়ির ঘরের প্রতিটি বস্তু ও প্রতিটি কোণ ফরেন্সিক কর্মকর্তারা খুব কাছ থেকে পরীক্ষা করলেন এবং যা কিছু তারা খুঁজে পেলেন তা একটি অদ্ভুত বিপরীতধর্মী চিত্র তুলে ধরল। ঘরটি মাত্র ১৫ বর্গমিটারের ছিল। দেওয়ালগুলো ছিল হলদে ও স্যাঁতসেঁতে এবং আসবাবপত্রের মধ্যে ছিল কেবল কিছু মৌলিক সস্তা জিনিস, কিন্তু এর মাঝেই ছিল এমন সব চমৎকার জিনিস যা জায়গাটার সঙ্গে একেবারেই বেমানান ছিল। ঘরের এক কোণে রাখা ছিল চকচকে সাদা স্কুটি, টেবিলের ওপর চার্জ হচ্ছিল দুটি নতুন মডেলের আইফোন এবং একটি ভাঙাচোরা আলমারির মধ্যে ছিল অসংখ্য ব্র্যান্ডেড কাপড় ও হ্যান্ডব্যাগ, যেগুলোর ট্যাগ তখনও লাগানো ছিল। একটি জরাজীর্ণ স্থানে এই বিলাসিতা ঠিক সেভাবেই ছিল যেভাবে তাদের আনন্দময় জীবন অপরাধ ও শিকারের রক্তের ওপর তৈরি হয়েছিল। তল্লাশির সময় তদন্তকারীরা সব গুরুত্বপূর্ণ প্রমাণ জব্দ করলেন। মোটরসাইকেল এবং দুটি ফোন ছাড়াও তারা শ্রাবণী দাসের নামে পরিচয়পত্র, ব্যাংক কার্ড এবং সম্প্রতি কেনা দামি জিনিসের বেশ কিছু বিলও খুঁজে পেলেন। কিন্তু ইন্সপেক্টর অর্জুন সেন যে প্রমাণের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছিলেন তা এখনও সামনে আসেনি: হত্যার অস্ত্র। তিনি বিশ্বাস করতেন যে অপরাধীদের মানসিকতার সাথে তারা এখনও দড়িটা ঘরের কোথাও লুকিয়ে রাখতে পারে। প্রায় ১ ঘণ্টা তল্লাশির পর একজন কর্মকর্তা যখন পুরনো লোহার খাটটি খুব কাছ থেকে পরীক্ষা করছিলেন, তখন তিনি একটি অস্বাভাবিকতা দেখলেন। খাটের নিচে কিছু পুরনো চপ্পল ছাড়াও একটি ছোট কার্ডবোর্ডের বাক্স ছিল, যা অন্ধকার কোণটায় গভীরভাবে ঠেলে দেওয়া হয়েছিল। যখন তিনি বাক্সটি টেনে বের করে খুললেন, তখন সবাই রুদ্ধশ্বাস হয়ে গেলেন। ভেতরে পরিপাটি করে মোড়ানো ছিল প্রায় ১ মিটার লম্বা গাঢ় নীল রঙের একটি নাইলনের দড়ি। এর আকার, রং এবং উপাদান হত্যার অস্ত্র সম্পর্কে ফরেন্সিক বিভাগের প্রাথমিক সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল। রিপোর্টিং কমান্ডার, সন্দেহভাজন হত্যার অস্ত্র খুঁজে পাওয়া গেছে, কর্মকর্তা দৃঢ়তার সঙ্গে রিপোর্ট করলেন। সব কিছু পুরোপুরি সংগ্রহ করা হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর অর্জুন সেন সঙ্গীদের ইশারা করলেন সন্দেহভাজনদের গাড়িতে নিয়ে যাওয়ার জন্য। শ্রাবণী এবং বিশ্বজিৎকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য পুরো ভাড়াবাড়ির এলাকায় এক বিশাল আলোড়ন সৃষ্টি করল। যে প্রতিবেশীরা প্রথমে কৌতূহলী ছিলেন কি ঘটছে, তারা এখন বুঝে গেলেন। তারা জড়ো হয়ে ফিসফিস করতে লাগলেন। তাদের চোখে ছিল বিস্ময়, ভয় এবং সেই জুটির প্রতি কিছুটা ঘৃণা, যাদেরকে তারা গতকাল পর্যন্ত তাদের অস্বাভাবিক সম্পত্তির জন্য ঈর্ষা করতেন। শ্রাবণী দাস মাথা নিচু করে নিলেন। তার লম্বা চুল ঝুলেছিল, যা তার অশ্রু ও অপমানে ভরা মুখটি আড়াল করছিল। অন্যদিকে বিশ্বজিৎ মালাকার মাথা উঁচু করে রাখলেন। ভারী পদক্ষেপে হেঁটে যাওয়ার সময় বিশেষ গাড়িতে ঢোকার আগে তার চোখগুলো আশেপাশে থাকা লোকজনের দিকে শেষবারের মতো একটি বিদ্রোহী দৃষ্টিতে তাকাল। গাড়ি চলতে শুরু করল। 2 হত্যাকারী এবং অকাট্য প্রমাণ নিয়ে ছোট্ট গলি থেকে বেরিয়ে জেলা পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে গেল।
রাস্তার বাতিগুলো জ্বলতে শুরু করেছিল, শহর আলোকিত হয়ে উঠল। কিন্তু শ্রাবণী এবং বিশ্বজিতের জন্য শাস্তি ও প্রতিশোধের এক অন্ধকার এবং দীর্ঘ রাত সবে শুরু হয়েছিল। জিজ্ঞাসাবাদ কক্ষে এক মানসিক যুদ্ধ, যেখানে সব মুখোশ খুলে ফেলা হবে তা তাদের জন্য অপেক্ষা করছিল। ২৬ অক্টোবর ২০২৩ সালের রাতে কল্যাণী জেলা পুলিশ সদর দপ্তরের পরিবেশ আগের চেয়েও আরও ঘন ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। সফল অভিযান ও গ্রেপ্তারের পর শ্রাবণী দাস এবং বিশ্বজিৎ মালাকারকে দুটি সম্পূর্ণ আলাদা জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যাওয়া হল, যা একে অপরের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। এটা ছিল একটি মৌলিক পেশাদার পদ্ধতি, কিন্তু এর কৌশলগত গুরুত্ব ছিল বিশাল, যাতে আঁতাত ঠেকানো যায়, সন্দেহভাজনদের মধ্যে মানবতাবাদী সম্পর্ক ভেঙে ফেলা যায় এবং প্রতিটি ব্যক্তির ওপর আলাদাভাবে চাপ সৃষ্টি করা যায়। ইন্সপেক্টর অর্জুন সেন এসআইটির সাথে একটি দ্রুত বৈঠকের পর, যেখানে কাজ বন্টন এবং জিজ্ঞাসাবাদের পরিকল্পনা স্থির করা হয়েছিল, তিনি সরাসরি জিজ্ঞাসাবাদের টেবিলে বসার সিদ্ধান্ত নিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের মামলার দুই প্রধান সন্দেহভাজনকে মোকাবিলা করার জন্য তিনি জানতেন যে যদিও সংগৃহীত বৈজ্ঞানিক প্রমাণ প্রায় ঘেরাও করে ফেলেছে, কিন্তু হত্যাকারীর স্বীকারোক্তি এখনও ছিল শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ, যাতে মামলার ফাইলটি পুরোপুরি সম্পূর্ণ করা যায়, যা তাদের আদালতে অপরাধ অস্বীকার করার কোনো সুযোগ দেবে না। প্রথম জিজ্ঞাসাবাদ কক্ষটি, যেখানে শ্রাবণী দাস বসেছিলেন, তা মনস্তাত্ত্বিক চাপকে সর্বোচ্চ করার জন্য ন্যূনতমভাবে ডিজাইন করা হয়েছিল। চার দেওয়াল হালকা নীল রঙের ছিল, কোনো জানালা ছিল না, কেবল একটি লোহার টেবিল ছিল যা মেঝের সাথে সংযুক্ত এবং দুটি চেয়ার ছিল। ছাদ থেকে সাদা নিয়ন আলো সরাসরি নিচে পড়ছিল, যার ফলে ঘরের সবকিছু ঠান্ডা এবং কঠোর লাগছিল, তাতে সামান্য উষ্ণতা ছিল না। শ্রাবণী চেয়ারে গুটিয়ে বসেছিলেন, তার হাতকড়া পরা হাতগুলো টেবিলের ওপর রাখা ছিল। সেই মুগ্ধকর সৌন্দর্য এবং আকর্ষণ যা তিনি নিরীহ পুরুষদের ফাঁদে ফেলার জন্য ব্যবহার করতেন, তা এখন ভয় এবং হতাশায় পরিণত হয়েছিল। তার লম্বা চুল, যা সাধারণত সাবধানে আঁচড়ানো থাকত, তা এখন ঘামে জট পাকানো। তার মুখের মেকআপ অশ্রুতে ধুয়ে গিয়েছিল, যার ফলে তার ফ্যাকাশে ত্বক এবং ফোলা লাল চোখগুলো দেখা যাচ্ছিল। যেমনি ঘরের দরজা খুলল এবং ইন্সপেক্টর অর্জুন সেন একজন সচিবের ভূমিকায় আরেকজন তদন্তকারীকে নিয়ে ভেতরে এলেন, শ্রাবণী সাথে সাথে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। একটি সাবধানে হিসাব করা নাটক, একটি ভূমিকা যা তিনি তার মনে আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন, শুরু হয়ে গেল। তিনি হাউমাউ করে কাঁদলেন, তার শরীর কাঁপছিল, তার দুঃখজনক পরিস্থিতি সম্পর্কে বলতে লাগলেন যে কিভাবে বিশ্বজিৎ তাকে বাধ্য করেছে, হুমকি দিয়েছে এবং প্রভাবিত করেছে। তিনি একজন নিরীহ মেয়ের ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেন, যে ভুল প্রেমে পড়ে অপরাধের পথে চলে গেছে, একজন করুণ শিকার, একজন ঠান্ডা মাথার অপরাধী নয়। আমি আমার ভুল জানি, আমি বিশ্বজিৎকে খুব ভালোবাসতাম, তাই সে যা বলেছে আমি মেনে নিয়েছি, শ্রাবণী কাঁদতে কাঁদতে বললেন, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। তিনি তদন্তকারীদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছিলেন। আমি আমার ভুল জানি, আমি বিশ্বজিৎকে খুব ভালোবাসতাম, তাই সে যা বলেছে আমি মেনে নিয়েছি, শ্রাবণী কাঁদতে কাঁদতে বললেন, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। তিনি তদন্তকারীদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছিলেন। আমি একেবারেই জানতাম না যে তার উদ্দেশ্য কাউকে খুন করার। যখন আমি তাকে অধ্যাপক রায়ের ওপর আক্রমণ করতে দেখলাম, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি কিছু করতে পারিনি। সে আমাকে চুপ থাকতে বাধ্য করল, হুমকি দিল যে যদি আমি কিছু বলি তবে সে আমাকেও মেরে ফেলবে। দয়া করে আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই চাইনি যে এমনটা হোক। শ্রাবণীর চালাক নাটকের মুখোমুখি হয়ে ইন্সপেক্টর অর্জুন সেন পুরোপুরি শান্ত থাকলেন। তিনি তাকে মাঝখানে থামালেন না। তিনি তার অশ্রু দেখে কোনো অধৈর্যতা বা আবেগও দেখালেন না। তিনি কেবল চুপচাপ সামনের চেয়ারে বসলেন। তার তীক্ষ্ণ চোখ সরাসরি শ্রাবণীর দিকে দেখছিল, এমন এক ভেদকারী দৃষ্টি যা তাকে অস্বস্তিতে ফেলে দিল। তিনি তাকে কাঁদতে দিলেন, তাকে তার ভূমিকা পালন করতে দিলেন। তদন্তকারীর শক্তিশালী নীরবতা হাজারো তিরস্কারের চেয়ে ভারী ছিল। যখন তিনি দেখলেন যে শ্রাবণী ক্লান্ত হতে শুরু করেছেন এবং তার কান্না ধীর হয়ে গেছে, তখন তিনি ধীরে ধীরে প্রথম ফাইলটি লোহার টেবিলের ওপর রাখলেন, যার ফলে একটি শুকনো টাক শব্দ হল। এটি ছিল তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত স্টেটমেন্ট। তিনি সেটা শ্রাবণীর দিকে ঠেলে দিলেন। শ্রাবণী দাস, এটা মনোযোগ দিয়ে দেখো। ইন্সপেক্টর অর্জুনের কণ্ঠস্বর ছিল ধীর এবং সমতল, তাতে কোনো আবেগ ছিল না। এটা তোমার নামে থাকা অ্যাকাউন্টের লেনদেনের ইতিহাস। অধ্যাপক সুধীর রঞ্জন রায় 6 মাসে তোমাকে মোট 28 লক্ষ টাকা ট্রান্সফার করেছেন।
এটা কোনো ছোট অঙ্ক নয়। তুমি বলো যে তোমাকে বাধ্য করা হয়েছিল, তাহলে প্রতিবার টাকা পাওয়ার পর তুমি বিশ্বজিৎ মালাকারের সাথে দামি মোটরসাইকেল কিনতে, দার্জিলিং এবং দীঘাতে ছুটি কাটাতে কেন গেলে? এই ছবিগুলো আমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করেছি। এটা কি কোনো বাধ্য হওয়া ব্যক্তির কাজ? শ্রাবণী চুপ হয়ে গেলেন। তার চোখগুলো বড় হয়ে গেল। সেই সংখ্যাগুলো এবং ছবিগুলোর দিকে তাকিয়ে থাকলেন, যা তার নিজের জাঁকজমকপূর্ণ জীবনের অহংকারী পোস্টগুলো থেকে নেওয়া হয়েছিল। তিনি আশা করেননি যে তদন্ত সংস্থা এত তাড়াতাড়ি এবং এত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে। আসল আতঙ্কা তার মুখে স্পষ্ট ফুটে উঠল। তিনি তোতলাতে লাগলেন, একটি দুর্বল অজুহাত তৈরি করার চেষ্টা করলেন। ওহ ওহ বিশ্বজিৎ আমাকে এমনটা করতে বাধ্য করেছিল। সে বলেছিল যে আমাদের ধনী দেখাতে হবে, যাতে কেউ সন্দেহ না করে। সব টাকা সেই সামলাত। ইন্সপেক্টর অর্জুন সেন ধীরে ধীরে মাথা নাড়লেন এবং অন্য একটি ছবি বের করলেন, যা স্পষ্টভাবে রঙিন প্রিন্ট করা ছিল। তিনি সেগুলোকে টেবিলের ওপর এভাবে ছড়িয়ে দিলেন যেন তিনি একটি তাসের খেলা খেলছেন, যেখানে জয় নিশ্চিত। এই ছবিগুলো নির্মাণ সামগ্রীর দোকানের নিরাপত্তা ক্যামেরা থেকে নেওয়া হয়েছে। এটা তোমার এবং বিশ্বজিতের ছবি, যারা ২০ অক্টোবর সন্ধ্যা ৭:৩২ হুগলি নদীর তীরের দিকে যাচ্ছ। আর এটা তোমরা দুজন, যারা রাত ৯:১৭ ফিরে আসছ। তুমি কি এতে নিজেকে চিনতে পারছ? শ্রাবণী ছবিগুলো দেখলেন। তার শরীর কাঁপতে শুরু করল। তার মিথ্যার স্তরগুলো এক এক করে অকাট্য প্রমাণের সামনে উন্মোচিত হচ্ছিল। এবং এটা ইন্সপেক্টর অর্জুন সেন বলতে থাকলেন। তার কণ্ঠস্বর এখন আরও ভারী হয়ে গিয়েছিল, যেন একটি পাথর সন্দেহভাজনের আগে থেকেই দুর্বল মনস্তত্ত্বের ওপর পড়ছে। এটা টেলিযোগাযোগ টাওয়ার থেকে লোকেশনের মানচিত্র। এটা দেখায় যে তোমার এবং বিশ্বজিতের ফোনের সিগন্যাল অপরাধের জায়গায় রাত ৮টা থেকে ৯:০৩ মধ্যে একসাথে ছিল। এই সময়টা ফরেনসিক বিভাগ দ্বারা নির্ধারিত শিকারের মৃত্যুর সময়ের সাথে পুরোপুরি মিলে যায়। শ্রাবণী দাস, তুমি এই সব কাকতালীয় ঘটনার ব্যাখ্যা কিভাবে দেবে? নাকি তুমি এটা বলতে চাও যে বিশ্বজিৎ মালাকার একা খুন করতে যাওয়ার সময় তোমার ফোনও নিজের সাথে নিয়ে গিয়েছিল? অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ক্রমাগত আক্রমণ অবশেষে শ্রাবণীর তৈরি করা মিথ্যা প্রতিরক্ষার দেওয়ালকে পুরোপুরি ভেঙে দিল। তিনি বুঝলেন যে সব অস্বীকার, সব নাটক এখন অর্থহীন হয়ে গেছে। আইনের সবচেয়ে কঠোর শাস্তির আসল ভয় এখন তার পুরো মনে আধিপত্য বিস্তার করল। শ্রাবণী তার মাথা টেবিলে ঠুকলেন। এইবার তার কান্না নাটক ছিল না, বরং পুরোপুরি হতাশা এবং ভেঙে পড়ার কান্না ছিল। কিছুক্ষণ পর তিনি অশ্রুসিক্ত চোখে মাথা তুললেন এবং তার প্রতারণার পুরো গল্প স্বীকার করতে শুরু করলেন। কিন্তু একজন আহত পশুর মতো, যে এখনও পালানোর পথ খোঁজার চেষ্টা করছে, তিনি এখনও সবচেয়ে জঘন্য অপরাধের সব দোষ তার প্রেমিতের ওপর চাপানোর চেষ্টা করলেন। আমি সব স্বীকার করছি। এটা সত্যি যে আমি অধ্যাপক রায়ের কাছ থেকে টাকা প্রতারণা করে নিয়েছিলাম। তিনি স্বীকার করলেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। কিন্তু আমি কসম খাচ্ছি যে আমি তাকে খুন করতে চাইনি। যখন তিনি পুলিশকে ডাকার হুমকি দিলেন, তখন বিশ্বজিৎই বলেছিল যে সূত্র মুছে ফেলার জন্য তাকে খুন করতে হবে। সেই সব পরিকল্পনা করেছিল। সেই আমাকে তাকে ফোন করে নদীর তীরে ডাকতে বাধ্য করেছিল। আমি তার কথা মানতে অস্বীকার করতে পারিনি, কারণ আমার ভয় ছিল যে সে আমাকে মারবে। সেই রাতে বিশ্বজিৎই একাই দড়ি দিয়ে অধ্যাপক রায়ের গলা টিপেছিল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম, তাই আমি কিছু করতে পারিনি। আমি একজন সহযোগী, কিন্তু আমি হত্যাকারী নয়। দয়া করে আমাকে বিশ্বাস করুন স্যার। এদিকে অন্য জিজ্ঞাসাবাদ কক্ষে বিশ্বজিৎ মালাকারের সাথে মানসিক যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন একটি ট্র্যাক অনুসারে চলছিল। তিনি চেয়ারে চুপচাপ বসেছিলেন। তার পিঠ ছিল সোজা। তার হাতকড়া পড়া হাতগুলো টেবিলের ওপর রাখা ছিল। তার মুখ ছিল পাথরের মতো ঠান্ডা, তাতে কোনো আবেগ ছিল না। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার পুলিশের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ছিল, একজন একগুঁয়ে এবং অনমনীয় ব্যক্তি। তদন্তকারীরা যে প্রশ্নই জিজ্ঞেস করুক না কেন, তিনি কেবল নীরবতা বা আমি জানি না, আমার কোনো সম্পর্ক নেই, এমন রুক্ষ ভাবলেশহীন উত্তর দিলেন। তিনি বিশ্বাস করতেন যে যতক্ষণ না তিনি মুখ খুলবেন, কোনো স্বীকারোক্তি দেবেন না, পুলিশ তার কিছুই করতে পারবে না, তাদের কাছে যত প্রমাণই থাকুক না কেন। বিশ্বজিতের একগুঁয়েনি দেখে ইন্সপেক্টর অর্জুন সেন শ্রাবণীর বিবৃতি নেওয়ার পর একটি সিদ্ধান্তমূলক মনস্তাত্ত্বিক জুয়া খেলার সিদ্ধান্ত নিলেন। তিনি ঘরে প্রবেশ করলেন, বিশ্বজিতের সামনে বসলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে একটি লুকানো অর্থ ছিল। বিশ্বজিৎ মালাকার, তোমার চুপ থাকার অধিকার আছে, এটা তোমার অধিকার। কিন্তু আমি মনে করি যে একজন তদন্তকারী হিসেবে তোমাকে একটি কথা জানানো আমার দায়িত্ব, যাতে যখন তুমি আদালতে যাও তখন তোমার কোনো বিস্ময় না হয়।
পাশের ঘরে শ্রাবণী দাস সব স্বীকার করে নিয়েছে। বিশ্বজিৎ এক মুহূর্তের জন্য সামান্য চমকে গেল, কিন্তু সে দ্রুত তার ঠান্ডা ভাব ফিরিয়ে আনল। সে একটি চ্যালেঞ্জিং হাসি দিয়ে উপহাস করল, যেন সে বিশ্বাস করছে না। ইন্সপেক্টর অর্জুন সেন তার প্রতিক্রিয়ার দিকে কোনো মনোযোগ দিলেন না। তিনি বলতে থাকলেন, সে স্বীকার করেছে যে প্রতারণা এবং হত্যার পুরো পরিকল্পনা একমাত্র তুমি তৈরি করেছ এবং তা কার্যকর করেছ। সে বলেছে যে সে তোমার হাতের পুতুল ছিল, যাকে তুমি সব কাজ করতে বাধ্য করেছ, হুমকি দিয়েছ, টাকা প্রতারণা করা থেকে শুরু করে অধ্যাপক রায়কে দেখা করার জায়গায় ডাকা পর্যন্ত। সে এটাও খুব বিস্তারিতভাবে বলেছে যে তুমি একাই সেই নীল নাইলনের দড়ি ব্যবহার করেছ, যা আমরা তোমার বিছানার নিচে খুঁজে পেয়েছি, অধ্যাপক রায়ের গলা টিপে মারার জন্য। এবং যেহেতু সে খুব ভয় পেয়েছিল, কেবল তাকিয়েই ছিল। এই বিবৃতির সাথে এবং এই সত্যের সাথে যে সে তদন্ত সংস্থার সাথে সহযোগিতা করছে, খুব সম্ভবত সে আইনের কাছ থেকে নরম ব্যবহার পাবে। আর তুমি হত্যার ষড়যন্ত্রকারী এবং সম্পত্তি লুট করার প্রধান আসামি হিসাবে এবং তোমার এই একগুয়ে মনোভাবের সাথে তুমি জানো যে তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি অপেক্ষা করছে। ইন্সপেক্টর অর্জুন সেনের কথাগুলো একটি অদৃশ্য হাতুড়ির মতো ছিল, যা বিশ্বজিৎ মালাকারের মনস্তত্ত্বের ওপর জোরে পড়ল। বিশ্বাসঘাতকতা, সেই প্রেমিকার কাছ থেকে একটি খোলা এবং নির্লজ্জ বিশ্বাসঘাতকতা, যাকে সে পুরোপুরি বিশ্বাস করত, যার সাথে সে আনন্দ উপভোগ করেছিল, যার সাথে সে অপরাধ করেছিল, তাকে হতবাক করে দিল। একাই সব অপরাধের বোঝা বহন করা, মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা, যখন তার সঙ্গী তাকে ধোঁকা দিয়ে হালকা শাস্তি পেতে পারে, সেই নীরবতার দেওয়ালকে পুরোপুরি ভেঙে দিল যা সে তৈরি করার চেষ্টা করেছিল। রাগ এবং পিঠে ছুরিকাঘাতের অনুভূতি উথলে উঠল, যা সব হিসাব, সব একগুয়েমিকে ছাপিয়ে গেল। সে জানত যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, খেলা সত্যিই শেষ হয়ে গেছে। তার এত সাহস যে সে এমন কথা বলে! বিশ্বজিৎ গর্জন করে উঠল, প্রথমবারের মতো নিজের শান্তি হারিয়ে। তার চোখগুলো রাগে লাল হয়ে গেল, তার হাত করা পড়া মুষ্টিগুলো এত শক্ত হয়ে গেল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। এবং তারপর একটি ভাঙা বাঁধের মতো সে সব কিছু উগরে দিতে শুরু করল, একটিও বিস্তারিত না লুকিয়ে। তার কণ্ঠে ছিল ঘৃণা এবং তিক্ততা। সে কেবল তার অপরাধগুলো স্বীকারই করল না, বরং শ্রাবণীকে আরও গভীরে টেনে আনার চেষ্টা করল, পুরো পরিকল্পনায় তার সক্রিয় ভূমিকা তুলে ধরল। জিজ্ঞাসাবাদ কক্ষে মনস্তাত্ত্বিক যুদ্ধের ফলাফল এসে গিয়েছিল। বিশ্বাসঘাতকতার কারণে জন্ম নেওয়া রাগ বিশ্বজিৎ মালাকারের একগুয়ে নীরবতার দেওয়ালকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য চূড়ান্ত অনুঘটক হয়ে উঠল। সে এখন নিজের জন্য কোনো রহস্য রাখল না। যেমন একটানা বৃষ্টির পরে একটি বাঁধ ভেঙে যায়, সে তার এবং শ্রাবণী দাসের সব অপরাধের স্বীকারোক্তি উগরে দিল। এটি কোনো অনুতপ্ত ব্যক্তির মতো নয়, বরং এমন এক ব্যক্তির ঘৃণা এবং তিক্ততার সাথে যে তার প্রেমিকাকেও নিজের সাথে খাদে টেনে নিয়ে যেতে চায়। বিশ্বজিতের বিবৃতি যখন শ্রাবণীর বিভ্রান্তিকর এবং আত্মরক্ষামূলক বিবৃতির সাথে মিলিয়ে দেখা হল, তখন এসআইটির তদন্তকারীদের অপরাধের পুরো প্রক্রিয়ার একটি ভয়াবহ এবং বিস্তারিত চিত্র তৈরি করতে সাহায্য করল, যা শুরু হয়েছিল সংকীর্ণ ভাড়াঘরে তৈরি হওয়া অন্ধকার ষড়যন্ত্র থেকে হুগলি নদীর তীরে শান্ত রাতের নিচে ঠান্ডা মাথার কাজ পর্যন্ত। সত্যতা মোটেও তেমন ছিল না যেমন শ্রাবণী দাস অশ্রুসিক্ত চোখে চিত্রিত করার চেষ্টা করেছিলেন। সে একজন বাধ্য শিকার ছিল না, একজন পুতুল ছিল না যাকে নাচানো হচ্ছিল। এর বিপরীতে সে ছিল একজন সক্রিয় সহযোগী, একজন চালাক এবং নিষ্ঠুর সঙ্গী, যে হত্যার উদ্দেশ্যের বীজ বুনেছিল এবং তার লোভ ও ভয় দিয়ে তা সেচন করেছিল। বিশ্বজিতের বিবৃতি অনুসারে শ্রাবণীই ছিল সেই যে মহিলাদের সংবেদনশীলতা এবং বেশ কয়েক মাস ধরে অধ্যাপক রায়ের মনস্তত্ত্বকে প্রভাবিত করার অভিজ্ঞতার সাথে প্রথমে শিকারের আচরণে পরিবর্তন এবং তার সন্দেহপূর্ণ কথাগুলো চিনতে পেরেছিল। সে বিশ্বজিতের আগেই ধরা পড়ার বিপদ বুঝতে পেরেছিল। সব কিছু শুরু হয়েছিল সেই অভিশাপপূর্ণ রাতে, যখন অধ্যাপক রায়ের জিজ্ঞাসাপূর্ণ ফোন কল এল। যখন তিনি পুলিশকে ডাকার হুমকি দিলেন, তখন শ্রাবণী ছিল যে চরম আতঙ্কে পড়ে গিয়েছিল। তার আতঙ্ক কেবল জেলে যাওয়ার ভয় থেকে নয়, বরং সেই সোনার ডিম পাড়া মুরগিকে হারানোর আফসোস এবং রাগ থেকেও মিশে গিয়েছিল, যাকে সে এত পরিশ্রম করে লালন করেছিল, যা এখন তার হাত থেকে পিছলে যাচ্ছিল এবং সেই চমৎকার জীবন নষ্ট করছিল যা সে উপভোগ করছিল। সংকীর্ণ ভাড়াঘরে শ্রাবণীই ছিল যে খাঁচায় বন্দি পশুর মতো ঘুরছিল, নিজের চুল ছিঁড়ছিল, ক্রমাগত সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলো সামনে আনছিল।
এখন কি করব বিশ্বজিৎ? যদি সে সত্যিই পুলিশকে ডেকে নেয় তবে আমরা মারা পড়ব। সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, আমি নামের ওপর আছি, আমি সবচেয়ে কঠিন শাস্তি পাব। সে গোঙাচ্ছিল, তার কণ্ঠে ছিল বিরক্তি। বিশ্বজিৎ প্রাথমিকভাবে একজন প্রাক্তন অপরাধীর মানসিকতার সাথে কেবল পালানোর কথাই ভাবছিল। সে ভেবেছিল যে কেবল দূরে পালিয়ে গিয়ে এমন কোনো জায়গায় যেখানে কেউ তাদের চেনে না, যেমন দক্ষিণ ভারত, সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু শ্রাবণী সেই ধারণাটি সঙ্গে সঙ্গেই খারিজ করে দিল। এখন আমরা কোথায় পালাবো? আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আমার আসল নামে আছে। যদি পুলিশ আমাদের খুঁজে বের করে তবে আমরা আকাশেও বাঁচতে পারবো না। এছাড়া যে টাকাটা বেঁচে আছে সেটাও বেশি নয়, আমরা কয়েক মাসের মধ্যে সব খরচ করে ফেলব। আমরা কি আবার সেই করুণ জীবনে ফিরে যাব? আমি এটা সহ্য করতে পারবো না। এই বাক্যটিই ছিল সেই বাক্যটি যা অসীম লোভ এবং বর্তমান চমৎকার জীবন ত্যাগ করার অনিচ্ছাকে দেখায়, যা বিশ্বজিতের মনে আরও একটি অন্ধকার চিন্তা, আরও একটি চূড়ান্ত সমাধান এনে দিল। সে তার প্রেমিকার দিকে তাকালো, একজন সুন্দরী মেয়ে, কিন্তু যার হৃদয় ছিল স্বার্থ এবং ব্যবহারিকতায় পূর্ণ। সে বুঝতে পারল যে তারা দুজনেই এক কোণে ঠেলে দেওয়া হয়েছে, পিছু হটার কোনো রাস্তা ছিল না। এবং বিশ্বজিতের মতো অপরাধীদের জগতে যখন পিছু হটার কোনো রাস্তা থাকে না, তখন তারা পথে আসা দেওয়ালকে ভাঙার বিকল্প বেছে নেয়, তার দাম যত দিতেই হোক না কেন। তাহলে তুমি কি চাও? বিশ্বজিৎ জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর কর্কশ হয়ে গেল, তার চোখ শ্রাবণীকে যাচাই করছিল। শ্রাবণী কিছুক্ষণ চুপ থাকলেন, তার চোখ শূন্যে দেখছিল, তার মনে একটি ঠান্ডা গণনা চলছিল। অবশেষে তিনি ফিসফিস করে বললেন, এমন একটি বাক্য যা এত ধীর ছিল যে দরকার পড়লে অস্বীকার করা যায়, কিন্তু এত স্পষ্ট ছিল যে পাশের জনের মনে উদ্দেশ্য বুনতে পারে। কেননা আমরা এমন কোনো উপায় খুঁজি যাতে সে আর কখনো কথা বলতে না পারে। সেই বাক্যটিই ছিল সেই স্ফুলিঙ্গ, সেটা বিশ্বজিৎ মালাখারের ভেতরে ঘুমিয়ে থাকা শয়তানকে উত্তেজিত করল। সে শ্রাবণীকে দেখল এবং তার প্রেমিকার চোখে সে একজন নিরীহ ব্যক্তির ভয় নয়, বরং একটি অপেক্ষা, একটি ভয়াবহ নীরব সম্মতি দেখতে পেল। সেই মুহূর্ত থেকে সূত্র মুছে ফেলার জন্য হত্যার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তৈরি হয়ে গিয়েছিল। তারা আতঙ্কে হঠাৎ কোনো কাজ করেনি। এর বিপরীতে পরিকল্পনাটি খুব সাবধানে আলোচনা ও প্রস্তুত করা হয়েছিল। বিশ্বজিৎ আইন নিয়ে কাজ করার তার অভিজ্ঞতা দিয়ে প্রধান পদক্ষেপগুলোর রূপরেখা তৈরি করল। সে ছুরি বা অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিল, যা খুব বেশি রক্তপাত ঘটাতে পারে, যা লুকানো কঠিন হবে এবং যা সহজেই চিহ্ন রেখে যায়। সে একটি নাইলনের দড়ি বেছে নিল, এমন একটি অস্ত্র যা শিকারের গলা টিপে মারার জন্য সহজ ছিল, কম স্পষ্ট চিহ্ন রেখে যেত এবং যদি ঘরে পাওয়াও যায় তবে সহজেই ব্যাখ্যা করা যেত। সেই অপরাধের স্থান হিসাবে নির্জন নদীর তীর বেছে নিল, একটি আদর্শ জায়গা যেখানে আক্রমণ করা যেতে পারে এবং তারপর মৃতদেহটি জলে ফেলে দিয়ে ডুবে যাওয়ার কারণে হওয়া দুর্ঘটনার দৃশ্য তৈরি করা যায়। এদিকে শ্রাবণী দাসের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ ছিল। সেই ছিল যে শেষ ফোন কলের জন্য চিত্রনাট্য লিখেছিল। বেশ কয়েক মাসের কথোপকথনের পর অধ্যাপক রায়ের মনস্তত্ত্ব সম্পর্কে তার উপলব্ধির ভিত্তিতে শ্রাবণী জানত যে কেবল একজন অনুতপ্ত, করুণ মেয়ের ভূমিকা পালন করেই যে টাকা ফেরত দিতে চায়, সেই নিরীহ বুড়ো মানুষটিকে কোনো সন্দেহ ছাড়াই একা দেখা করার জায়গায় আসতে রাজি করানো যেতে পারে। সেই অভিশাপপূর্ণ ফোন কলে প্রতিটি শব্দ, প্রতিটি কান্না শ্রাবণীর দ্বারা আগে থেকেই গণনা ও অনুশীলন করা হয়েছিল। সে কেবল টোপ ছিল না, বরং সেই চূড়ান্ত নাটকের পরিচালকও ছিল, যা শিকারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যাচ্ছিল। হত্যার রাতে দুজনের মানসিকতাও বিশ্বজিতের বিবৃতির মাধ্যমে স্পষ্টভাবে পুনরায় তৈরি করা হয়েছিল। সে শান্ত এবং ঠান্ডা লাগছিল। তার জন্য এটা ছিল একটা কাজ যা করতে হবে, একটি ঝুঁকি যা একটি আরামদায়ক জীবন পাওয়ার জন্য নিতে হবে। সে দড়ি প্রস্তুত করল, পেট্রোল পরীক্ষা করল এবং প্রতিটি কাজের পরিকল্পনা একটি স্পষ্ট উপায় তৈরি করল। এর বিপরীতে শ্রাবণিকা বেশ চাপগ্রস্ত এবং উদ্বিগ্ন লাগছিল, কিন্তু তার উদ্বেগ বিশ্বজিতের মতে বিবেক যন্ত্রণা ছিল না, বরং পরিকল্পনা ব্যর্থ হওয়ার ভয়, ধরা পড়ার ভয় ছিল। দেখা করার জায়গায় যাওয়ার সময় সে ক্রমাগত বিশ্বজিৎকে পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকল, তাকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে এবং কোনো চিহ্ন না রাখতে মনে করিয়ে দিতে থাকল। শিকারের গলা টিপে মারার পর বিশ্বজিৎ অধ্যাপক রায়ের দেহ তল্লাশি করে তার ফোন এবং মানিব্যাগ নিয়ে নিল। এই কাজটির দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, ফোনের সব যোগাযোগের চিহ্ন মুছে ফেলা। দ্বিতীয়ত,
কিছু শেষ সম্পত্তি নেওয়া এবং যদি প্রয়োজন হয় তবে এটিকে লুট এবং হত্যার মামলা তৈরি করা যেতে পারে। বিশ্বজিতের বিবৃতি এটাও নিশ্চিত করল যে অধ্যাপক রায়ের মৃতদেহ নদীতে ফেলে দেওয়ার পর রাস্তায় শ্রাবণী কোনো ভয় বা কান্না দেখায়নি। এর বিপরীতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন একটি বোঝা নেমে গেল। সে শান্তভাবে বিশ্বজিতের সাথে আলোচনা করল যে অধ্যাপক রায়ের ফোন কোথায় ফেলতে হবে এবং শিকারের মানিব্যাগে থাকা কিছু 100 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিল। এমন একজন ব্যক্তির হত্যায় সহায়তা করার পর তার ঠান্ডা ভাবলেশীনতা, যিনি তাকে মন থেকে ভালোবেসেছিলেন এবং তাকে জুগিয়েছিলেন, তা তার চরিত্রের চূড়ান্ত পতনকে দেখাল। দুই হত্যাকারীর বিস্তারিত বিবৃতির সাথে মামলার পুরো চিত্রটি পুরোপুরি পুনরায় তৈরি করা হয়েছিল। এসআইটি অবিলম্বে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করল। তারা বিশ্বজিৎ মালাকার এবং শ্রাবণী দাসকে অপরাধের স্থানে ফিরিয়ে নিয়ে গিয়ে তদন্তের পুনর্গঠন করল, যেখানে পুরো অপরাধমূলক কাজটি পুনরায় অভিনয় করা হল। এই পুনর্গঠন জেলা লোক প্রসিকিউটর অফিসের কঠোর তত্ত্বাবধানে হয়েছিল। নদীর তীরের পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছিল। বিশ্বজিৎ মালাকার বন্দির পোশাকে অন্ধকারে লুকিয়ে থাকার, একটি ডামি দ্বারা অভিনয় করার শিকারের ওপর আক্রমণ করার এবং তার গলা টিপে মারার এবং শ্রাবণীর সাথে মৃতদেহ তুলে নদীতে ফেলে দেওয়ার কাজটি ঠান্ডা রক্তে পুনরায় করল। অন্যদিকে শ্রাবণী দাস পুরো প্রক্রিয়ার সময় কাঁপতে এবং কাঁদতে থাকলেন, একটি নাটক যা তিনি চালিয়ে যাচ্ছিলেন। পুনর্গঠনটি বিবৃতি এবং আগের তদন্তের ফলাফলের সাথে পুরোপুরি মিলে গেল। অধ্যাপক রায়ের নখের নিচে ত্বককোষ থেকে পাওয়া ডিএনএ নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং ফলাফল বিশ্বজিৎ মালাকারের ডিএনএ নমুনার সাথে 100 ভাগ মিলে গেল। তাদের ভাড়াঘর থেকে উদ্ধার করা নাইলনের দড়িটিও শিকারের গলায় থাকা চিহ্নের সাথে একই উপাদান এবং আকারের হওয়ার বিষয়টি নিশ্চিত করা হল। অধ্যাপক রায়ের শার্টে রাখা সুতোর টুকরোগুলো বিশ্লেষণ করা হল, যাতে এই প্রমাণের আরও জোর দেওয়া যায় যে একটি ধস্তাধস্তির সময় বোতাম ভেঙে গিয়েছিল। বিবৃতি, শারীরিক প্রমাণ, বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল থেকে শুরু করে ইলেকট্রনিক ডেটা পর্যন্ত সব প্রমাণ সংগ্রহ করা হল, যার ফলে একটি শক্তিশালী, অনস্বীকার্য মামলার ফাইল তৈরি হল। কল্যাণী জেলা পুলিশের তদন্ত সংস্থা বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে হত্যা এবং লুটের দুটি অভিযোগে অভিযোগপত্র দাখিল করার সিদ্ধান্ত নিল। সংগঠিত হওয়া, দৃংশভাবে অপরাধ করা এবং অন্য অপরাধ লুকানোর মতো গুরুতর কারণগুলোর সাথে শ্রাবণী দাসকেও ওপরের দুটি অপরাধেই একজন সহযোগী হিসেবে অভিযুক্ত করা হল। পুরো ফাইল, মামলা এবং সন্দেহভাজনদের আইনের সামনে বিচার করার জন্য সংশ্লিষ্ট লোক প্রসিকিউটর অফিসে স্থানান্তরিত করা হল। ন্যায় বিচার তাদের চূড়ান্ত বিচারে অপেক্ষা করছিল। গ্রেফতারের 4 মাস পর 15ই ফেব্রুয়ারি 2024 সালের এক শীতের শেষের সকালে দুই অভিযুক্ত বিশ্বজিৎ মালাকার এবং শ্রাবণী দাসের বিরুদ্ধে হত্যা ও লুটের মামলার জনসাধারণের শুনানি কল্যাণী জেলা ও দায়রা আদালতে শুরু হল। এই মামলাটি তার রোমাঞ্চকর এবং মর্মান্তিক ঘটনার সাথে বেশ কয়েক মাস ধরে স্থানীয় জনগণের মধ্যে এক বিশাল ধাক্কা তৈরি করেছিল। সকাল থেকেই আদালতের গেটের বাইরে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। তারা বিচার দেখতে, দুই হত্যাকারীর মুখ নিজের চোখে দেখতে এবং আইনের কাছ থেকে একটি ন্যায্য ও সঠিক রায়ের জন্য অপেক্ষা করতে এসেছিল। জাতীয় ও স্থানীয় সংবাদ সংস্থার বেশ কয়েকজন সাংবাদিকও তাদের ক্যামেরা ও ভিডিও ক্যামেরা নিয়ে উপস্থিত ছিলেন, যারা বছরের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি নিয়ে রিপোর্ট করার জন্য প্রস্তুত ছিলেন। আদালত কক্ষের ভেতরে পরিবেশ ছিল গম্ভীর এবং ভারী। শিকারের পরিবারের জন্য সংরক্ষিত আসনগুলোতে অধ্যাপক সুধীর রঞ্জন রায়ের 3 সন্তান চুপচাপ বসেছিলেন। তাদের মুখ অন্তহীন যন্ত্রণায় ডুবেছিল, যেদিন থেকে তাদের পিতার অন্যায় মৃত্যু হয়েছে। তারা দক্ষিণ থেকে এখানে হত্যাকারীদের শাস্তি পেতে দেখার জন্য নয়, বরং তাদের সম্মানিত পিতার জন্য চূড়ান্ত ন্যায়বিচার পাওয়ার জন্য এসেছিলেন। ঠিক 8টা বাজে প্রিসাইডিং জজ শুনানি শুরু করার ঘোষণা করলেন। দুই অভিযুক্ত বিশ্বজিৎ মালাকার এবং শ্রাবণী দাসকে পুলিশ দ্বারা আদালত কক্ষে আনা হল। হলের সবার চোখ তাদের দিকে নিবদ্ধ ছিল। বিশ্বজিৎ মালাকার নীল এবং সাদা ডোরাকাটা বন্দির পোশাকে গ্রেপ্তারের দিনের চেয়ে পাতলা এবং কালো দেখাচ্ছিলেন, কিন্তু তার মুখ এখনও ঠান্ডা এবং উদাসীন ছিল। সে ভারী পদক্ষেপে হাঁটল, এদিক ওদিক না তাকিয়ে, এবং তারপর প্রায় একটি বিদ্রোহী মনোভাবের সাথে কাঠকড়ায় দাঁড়াল। এর বিপরীতে শ্রাবণী দাসকে পুরোপুরি ভেঙে পড়া লাগছিল। সে ভেতরে ঢুকেই হাউমাউ করে কাঁদতে শুরু করল। তার রোগা শরীর কাঁপছিল এবং দুজন মহিলা পুলিশ কর্মকর্তাকে তাকে দুপাশ থেকে ধরে রাখতে হয়েছিল। সে ক্রমাগত মাথা নিচু করে রেখেছিল। তার লম্বা চুল ঝুলেছিল, যা তার ফ্যাকাশে মুখটি আড়াল করছিল।
সে সবচেয়ে করুণ এবং বেচারা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছিল। শুনানি জেলা লোক প্রসিকিউটরের অভিযোগপত্রের সাথে শুরু হল। একটি দৃঢ় স্পষ্ট কণ্ঠে প্রসিকিউটর দুই অভিযুক্তের পুরো অপরাধমূলক প্রক্রিয়াটি পুনরায় বললেন। একটি বিস্তারিত চিত্র, যেখানে শ্রাবণী দাস ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় নকল ছবি ব্যবহার করে একজন অনাথ করুণ কলেজ ছাত্রীর গল্প তৈরি করেছিলেন, যাতে তিনি একজন একা অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুধীর রঞ্জন রায়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার মনস্তত্ত্বকে প্রভাবিত করতে পারেন। এর পরে ছিল পদ্ধতিগতভাবে প্রতারণা এবং সম্পত্তি আত্মসাতের প্রক্রিয়া, যেখানে মোট 28 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল। এবং অবশেষে অপরাধের চরম বিন্দু, যখন প্রতারণা ফাঁস হওয়ার ভয়ে ছিল, তখন দুজন মিলে সূত্র মুছে ফেলার জন্য নির্মমভাবে হত্যার পরিকল্পনা করে এবং তারপর অপরাধ লুকানোর জন্য ডুবে যাওয়ার কারণে হওয়া দুর্ঘটনার একটি মিথ্যা ঘটনাস্থল তৈরি করে। তার অভিযোগপত্রকে শক্তিশালী করার জন্য প্রসিকিউশন এক এক করে আদালতের সামনে অকাট্য প্রমাণ পেশ করল। প্রথমত আর্থিক প্রমাণ ছিল, যার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের পুরো স্টেটমেন্ট, মানি ট্রান্সফার অর্ডার এবং অধ্যাপক রায়ের স্বাক্ষর করা সঞ্চয় উত্তোলনের স্লিপগুলো অন্তর্ভুক্ত ছিল। এরপর বৈজ্ঞানিক প্রমাণ ছিল, যা দুই হত্যাকারীর আনাড়ি নাটক ফাঁস করে দিয়েছিল। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট জনসমক্ষে আনা হলো, যেখানে নিশ্চিত করা হলো যে অধ্যাপক রায়ের মৃত্যুর কারণ ছিল গলা টিপে মারার ফলে যান্ত্রিক শ্বাসরোধ এবং মৃত্যুর সময় জলে ফেলার আগের ছিল। ডিএনএ পরীক্ষার ফলাফলও নিশ্চিত করল যে শিকারের নখের নিচে পাওয়া ত্বক কোষগুলো বিশ্বজিৎ মালাকারের ডিএনএ নমুনার সাথে পুরোপুরি মিলে যায়। দুই অভিযুক্তের ভাড়াঘর থেকে উদ্ধার করা নীল নাইলনের দড়িটিও হত্যার অস্ত্র হিসাবে প্রমাণিত হল, যার সূক্ষ্ম তন্তুগুলো শিকারের গলায় থাকা চিহ্নের সাথে পাওয়া অদ্ভুত কাপড়ের তন্তুগুলোর সাথে পুরোপুরি মিলে যায়। ইলেকট্রনিক প্রমাণও জনসমক্ষে দেখানো হলো। টেলিযোগাযোগ টাওয়ার থেকে লোকেশন ডেটা হত্যার রাতে শ্রাবণী এবং বিশ্বজিতের চলাফেরার সূচি ফাঁস করে দিল, যা দেখালো যে দুজন শিকারের হত্যার সময় ঘটনাস্থলে একসাথে উপস্থিত ছিল। নিরাপত্তা ক্যামেরা থেকে নেওয়া অস্পষ্ট ভিডিও, যদিও মুখ স্পষ্ট ছিল না, সেটাও তাদের অপরাধমূলক পথকে আরও শক্তিশালী করতে অবদান রাখল। জিজ্ঞাসাবাদের সময় আদালত এবং প্রসিকিউটরের তীক্ষ্ণ প্রশ্নগুলোর মুখোমুখি হয়ে দুই অভিযুক্ত সম্পূর্ণ বিপরীত মনোভাব দেখালো। বিশ্বজিৎ মালাকার রুক্ষ এবং সংক্ষিপ্ত উত্তর দিলেন। তিনি হত্যার কাজ স্বীকার করলেন, কিন্তু একটি ঠান্ডা, উদাসীন মনোভাবের সাথে। তিনি কোনো অনুতাপ দেখালেন না এবং এটিকে কেবল ঝামেলা সমাধানের জন্য একটি প্রয়োজনীয় কাজ হিসাবে বিবেচনা করলেন। অভিযুক্তে তাকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না, বিশ্বজিৎ নির্লজ্জভাবে উত্তর দিলেন, কিন্তু সে পুলিশকে ডাকার হুমকি দিয়েছিল। যদি আমরা ধরা পড়তাম, তবে আমাকে এবং শ্রাবণীকে জেলে যেতে হতো। আমি জেলে যেতে চাইনি, তাই আমাকে এমনটা করতে হলো। এদিকে শ্রাবণী দাস তার নাটক চালিয়ে গেলেন। তিনি পুরো জিজ্ঞাসাবাদের সময় কাঁদতে থাকলেন, ক্রমাগত জোর দিয়ে বলতে থাকলেন যে তাকে বাধ্য করা হয়েছিল, বিশ্বজিৎ দ্বারা হুমকি দেওয়া হয়েছিল এবং মারধর করা হয়েছিল। অভিযুক্ত কেবল টাকা প্রতারণা করে নিয়েছিল হুজুর। শ্রাবণী কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি যে এটা করা ভুল ছিল, কিন্তু আমি সত্যিই কাউকে খুন করতে চাইনি। এটা বিশ্বজিতের কারণে হয়েছিল। সে আমাকে অধ্যাপক রায়কে ফোন করে নদীর তীরে ডাকতে বাধ্য করেছিল। সে হুমকি দিল যে যদি আমি তার কথা না মানি, তবে সে আমাকেও মেরে ফেলবে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই আমি আর কিছু করতে পারিনি। দয়া করে আদালত আমার জন্য একটি জীবনের পথ ছেড়ে দিন। তবে শ্রাবণীর নাটকটি শীঘ্রই প্রসিকিউটর দ্বারা ফাঁস হয়ে গেল। তিনি তীক্ষ্ণ পাল্টা প্রশ্ন করলেন, যদি অভিযুক্তকে বাধ্য করা হয়েছিল, তবে 6 মাসের প্রতারণার সময় সে সাহায্য চাওয়ার বা থামানোর জন্য কোনো পদক্ষেপ কেন নেয়নি? যদি অভিযুক্ত বিশ্বজিৎকে ভয় পেত, তবে টাকা পাওয়ার পর সে কেন আনন্দের সাথে ব্র্যান্ডেড জিনিস কিনতে এবং সোশ্যাল মিডিয়ায় অহংকার করতে গিয়েছিল? এবং শেষ ফোন কলে অভিযুক্ত এত সহজে একটি মিষ্টি প্রতারকের ভূমিকা কিভাবে পালন করতে পারল, এমন একজন বুড়ো মানুষকে যে তার বাবার বয়সের ছিল, মৃত্যুর জায়গায় ডাকার জন্য? এটা কি কোনো বাধ্য হওয়া ব্যক্তির কাজ? এই ক্রমাগত এবং যৌক্তিক প্রশ্নগুলোর সামনে শ্রাবণী দাস ভয় পেতে শুরু করলেন। তার উত্তরগুলো হয়ে উঠল স্ববিরোধী এবং এড়িয়ে যাওয়ার মতো। একজন করুণ শিকারের নাটকে ফাটল দেখা দিল, যা লুকানো সম্ভব ছিল না। প্রতিরক্ষা পক্ষের উকিল এবং প্রসিকিউশন পক্ষের মধ্যে বিতর্কের পর আদালত রায় সুরক্ষিত রাখল। পুরো হল ন্যায়বিচারের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে করতে নীরব হয়ে গেল। যখন আদালত ফিরে এলো, তখন প্রিসাইডিং জজ একটি দৃঢ় এবং গম্ভীর কণ্ঠে রায় পড়লেন। তিনি প্রতিটি অভিযুক্তের ভূমিকা, অবস্থান এবং আচরণ স্পষ্টভাবে বিশ্লেষণ করলেন।
তিনি জোর দিয়ে বললেন যে এটি একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মামলা। অভিযুক্তের কাজ কেবল একজন ব্যক্তির জীবন কেড়ে নেয়নি, বরং নৈতিকতার পতন এবং ক্ষয়কেও দেখায়। সম্পত্তি আত্মসাৎ করার জন্য সব নৈতিক নীতিকে অবজ্ঞা করা হয়েছে। তাদের কাজ জনগণের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে, সামাজিক সুরক্ষা এবং ব্যবস্থার অবস্থার ওপর প্রতিকূল প্রভাব ফেলেছে, এবং একটি নিবারক, শিক্ষামূলক এবং সাধারণ নিবারণ হিসাবে একটি খুব কঠোর শাস্তির প্রয়োজন ছিল। বিশ্বজিৎ মালাকারের জন্য আদালত মনে করল যে অভিযুক্ত সরাসরি হত্যার কাজটি কার্যকরকারী ছিল, যার মধ্যে সংগঠিত হওয়া, নৃশংসভাবে অপরাধ করা এবং অন্য অপরাধ লুকানোর মতো গুরুত্বপূর্ণ কারণ ছিল। অভিযুক্ত কোনো অনুতাপ দেখায়নি, তাই তাকে সমাজ থেকে স্থায়ীভাবে অপসারণ করা আবশ্যক ছিল। আদালত অভিযুক্ত বিশ্বজিৎ মালাকারকে হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং লুটের জন্য আজীবন কারাদণ্ডের শাস্তি শোনাল। মোট শাস্তি ছিল মৃত্যুদণ্ড। নিজের শাস্তি শুনে বিশ্বজিৎ মালাকার কেবল এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং তারপর খুলে দিলেন। তার মুখ এখনও ঠান্ডা এবং ভাবলেশীন ছিল। শ্রাবণী দাসের জন্য আদালত মনে করল যে যদিও অভিযুক্ত সরাসরি শিকারকে হত্যা করেনি, তবুও সে মামলাটিতে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অভিযুক্ত সরাসরি প্রতারণা এবং সম্পত্তি আত্মসাতের কাজটি কার্যকরকারী ছিল। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল অভিযুক্তই ছিল যে শিকারকে চুপ করানোর ধারণা দিয়েছিল। সেই ছিল যে ইচ্ছাকৃতভাবে শিকারকে দেখা করার জায়গায় ডেকেছিল যাতে তার সঙ্গী আক্রমণ করতে পারে। অভিযুক্তের কাজ শিকারের মৃত্যুর সরাসরি কারণ ছিল। আদালত এই যুক্তিটি গ্রহণ করল না যে অভিযুক্তকে বাধ্য করা হয়েছিল, বরং নির্ধারণ করল যে অভিযুক্ত একজন সক্রিয় সহযোগী ছিল, যার মধ্যে সে একজন সূচনাকারী এবং সহায়কের ভূমিকায় ছিল। আদালত অভিযুক্ত শ্রাবণী দাসকে হত্যার জন্য আজীবন কারাদণ্ড এবং লুটের জন্য ২০ বছরের কারাদণ্ডের শাস্তি শোনাল। মোট শাস্তি ছিল আজীবন কারাদণ্ড। নিজের শাস্তি শুনে শ্রাবণী দাস এখন আর নিজের করুণতা বজায় রাখতে পারলেন না। তিনি একটি ভয়ানক চিৎকার করলেন এবং তারপর মেঝেতে পড়ে গেলেন। তার শরীর মোচড় দিচ্ছিল, সে পাগলের মতো কাঁদছিল। সব নাটক শেষ হয়ে গিয়েছিল, কেবল শাস্তির নগ্ন এবং তিক্ত সত্য বাকি ছিল। ঠান্ডা নদীর ওপর পুরনো প্রেমের মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ন্যায় বিচার হয়ে গিয়েছিল, দুষ্টদের উপযুক্ত শাস্তি মিলে গিয়েছিল। কিন্তু পুলিশ বাহিনীর এই জয়ের পিছনে একটি খুব বেদনাদায়ক শিক্ষা ছিল। এটা কেবল অসীম লোভ এবং মানবিক নিষ্ঠুরতার গল্প ছিল না, বরং আধুনিক সমাজে বয়স্কদের চরম একাকিত্ব সম্পর্কে একটি গভীর সতর্কতাও ছিল, যা তাদের দুর্বল করে তোলে এবং ভার্চুয়াল জগতের পিছনে লুকিয়ে থাকা অমানবিক প্রতারকদের জন্য সহজ শিকারে পরিণত করে। হুগলি নদী আবার তার শান্ত এবং কোমল অবস্থায় ফিরে আসবে, কিন্তু সেই বুড়ো শিক্ষক এবং ভাগ্যবাদী ভার্চুয়াল প্রেমের মর্মান্তিক গল্পটি সবসময় কল্যাণীর মানুষের হৃদয়ে একটি বেদনাদায়ক এবং অন্তহীন স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে আছেন এবং আপনাদের এই গল্পটি কেমন লাগল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সব সময় সুরক্ষিত এবং খুশি থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে দয়া করে কমেন্টসে আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন।